প্রফেশনালি একটা জায়গায় চাকরি করি আর পড়াই হচ্ছে আজকে 21 বছর ধরে। সো ইটস এ ভেরি কোয়াইট লং টাইম। অনেক বছর ধরে তোমাদেরকে আমি পড়াই। আহ, আল্লাহ যতদিন রাখছে ততদিন ইনশাআল্লাহ আমি পড়াবো আর কি। তো এখন যে বিষয়টা নিয়ে তোমাদের সবাইকে বলবো যে আসলে আন্তর্জাতিক বিষয়াবলীটা তুমি কিভাবে পড়বা, কোন জায়গাগুলো পড়া দরকার, কিভাবে পড়বা সেগুলো নিয়ে একটু বলবো। আমরা সিলেবাস নিয়ে একটু আলোচনা করব, আমরা সভ্যতা এবং এশিয়া মহাদেশ নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? তো এই জিনিসগুলো মোটামুটি আমরা দেখবো, দেখলে ইনশাআল্লাহ আশা করি এখান থেকে আমাদের একটা ভালো বিষয় বা আউটপুট চলে আসবে। সো এখন আসো আমরা শুরু করি। আমরা আন্তর্জাতিক বিষয়াবলী প্রথমে সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করি আসলে, ঠিক আছে? সিলেবাসটা নিয়ে আলোচনা করি। এখানে এটা একটু চেঞ্জ করব আমরা, এখনো চেঞ্জ করি নাই। সেটা হলো 25 মার্কের হবে আন্তর্জাতিক বিষয়াবলী। এর প্রত্যেকটা টপিকে 1 মার্ক করে বেড়ে গেছে, 5 মার্ক। যেমন বিশ্বের সাম্প্রতিক বা চলমান ঘটনা প্রবাহ হলো 5 মার্কের, অর্থাৎ সাম্প্রতিক ঘটনা নিয়ে 5 মার্কের আসবে। বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক আন্তর্জাতিক ব্যবস্থাপনা, ভূরাজনীতি থেকে 5 মার্ক আসবে। আন্তর্জাতিক সংগঠন, অর্থনীতি নিয়ে 5 মার্ক আসবে। আন্তর্জাতিক নিরাপত্তা ও ক্ষমতা সম্পর্কে 5 মার্ক আসবে। আন্তর্জাতিক পরিবেশ নিয়ে 5 মার্ক আসবে। টোটাল তোমার হচ্ছে 25 মার্কের আসবে 5টা টপিকের উপরে। যেমন আমি তোমাদেরকে একটা মজার বিষয় বলি, যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কয় মার্কের প্রশ্ন আসবে, তুমি ফার্স্টে বলে দিবা 25 মার্কের প্রশ্ন আসবে 5টা টপিক থেকে। যেমন অনেকে বলে, স্যার আমি সংগঠন সংস্থা আমার কাছে ভালো লাগে না, আমি সংগঠন সংস্থা পড়ি না, আমার কাছে বিরক্ত লাগে। আসলে সে যদি পুরো সংগঠন সংস্থা ঠিকভাবে না পড়ে বা সে যদি না পড়ে যায়, তাহলে কিন্তু সে 25 মার্ক না, সে 20 মার্কের একটা প্রিপারেশন নিয়ে যাবে। কারণ সংগঠন সংস্থার উপরে 5 মার্কের প্রিপারেশন হয়। কেউ যদি চিন্তা করে যে আমি পরিবেশ বিষয়টা আর পড়বো না, পরিবেশ বিষয়টা পড়ার আমার কোনো ইচ্ছা নাই বা আমার পক্ষে পরিবেশ বিষয়টা ভালো লাগে না, তাহলে কিন্তু সে 5 মার্ক ছেড়ে যাবে। সো এই জন্য টপিক ছাড়া যাবে না, টপিক বাদ দেওয়া যাবে না। টপিক যদি আমরা বাদ দেই, টপিক যদি আমরা ছেড়ে দেই, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য খুবই বিপজ্জনক হবে, ঠিক আছে? সো টপিক ছাড়ার কোনো সুযোগ কারো নাই। ক্লিয়ার না? ক্লিয়ার না? সো এই জন্য আমরা টপিক ছাড়ার চেষ্টা করব না, আমরা সবগুলো টপিক কভার দেওয়ার চেষ্টা করব। এখন তোমাদেরকে সিলেবাসের মধ্যে কি কি আছে বা বিদ্যাবাড়ি তোমাকে কি পড়াবে বা তুমি কোন জায়গাগুলোকে ফোকাস করবা বা কোন জায়গাগুলোকে দেখবা, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। সো আমরা প্রথম যে বিষয়টা শিওর হলাম যে আমাদের আন্তর্জাতিক বিষয়গুলি 25 মার্কের উপরে হবে। 5টা সেগমেন্টে, প্রত্যেকটা সেগমেন্টে 5 মার্ক করে 25 মার্কের হবে। এখন আসি আমরা বিদ্যাবাড়ি কি করবে। বিদ্যাবাড়ি তোমাকে 14 লেকচার দিবে। আমরা আমরা মূলত স্টুডেন্টের সাথে কমিটেড যে আমরা তাদেরকে 14টা লেকচারের ক্লাস দিব আন্তর্জাতিক বিষয়াবলীতে। আমরা বাংলাদেশ বিষয়াবলীতে দেই হলো 16টা অলমোস্ট, আন্তর্জাতিক বিষয়াবলীতে দেই 14টা, ভূগোলে দেই হচ্ছে 4টা। এই 34 ক্লাস, নৈতিকতা এবং সুশাসনের উপরে 2টা, 36 ক্লাস। এর বাইরে আমাদের আন্তর্জাতিকে অনেক সময় আমরা এক্সট্রা ক্লাস দিই। যেমন ওই দিন একটা বেসিক ক্লাস তোমরা বললা যে আমার করেছো। সো এরকম একটা বেসিক ক্লাস আমি তোমাদেরকে আমরা দেই আর কি। সো এরকম কিছু বেসিক বিষয়গুলো থাকে। এখন আসো আমরা দেখবো যে আসলে কোন লেকচারে আমরা কোনটা পড়াই। যেমন আমরা যখন লেকচার 1 পড়বো আজকে, দেখবা আমরা এখানে এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করব, এশিয়া মহাদেশের পরিচিতি নিয়ে আলোচনা করব, সভ্যতা নিয়ে আলোচনা করব। লেকচার 1-এ বিশ্ব পরিচিতি নিয়ে পড়াবো, এটা এডিশনাল টপিক যেটা আমি পড়াই। লেকচার 1 আমরা আলোচনা করব। লেকচার 2-তে আমরা বাকি মহাদেশ যেগুলো আছে, বাকি 6টা মহাদেশ নিয়ে আমরা লেকচার 2-তে আলোচনা করব। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম, আমাদের প্রথম 2টা লেকচার হলো মহাদেশ নিয়ে। ফার্স্ট 2টা লেকচার আমাদের মহাদেশ নিয়ে। এর মধ্যে একটা এডিশনাল টপিক আছে সভ্যতা। লেকচার নাম্বার 3টা আমরা কি নিয়ে আলোচনা করব? লেকচার নাম্বার 3টা আমরা হলো সাগর, মহাসাগর, উপসাগর এগুলো নিয়ে আলোচনা করব। সাগর, মহাসাগর, উপসাগর, টানেল, সমভূমি, মালভূমি এগুলো নিয়ে আলোচনা করবো। এবং খুবই ইন্টারেস্টিং একটা বিষয় বলি, লেকচার 3টা কিন্তু আসলে চেঞ্জ হয় না কখনো। হ্যাঁ, আমরা যেমন বলি না যে আন্তর্জাতিক বিষয় বলে টপিকগুলো চেঞ্জ হয় বা এই টপিক চেঞ্জ হয়, ওই টপিক চেঞ্জ হয়। ভেরি ইন্টারেস্টিংলি লেকচার 3টা কখনোই চেঞ্জ হবে না, কখনোই চেঞ্জ হবে না। কারণ এখন তো বিদ্যাবাড়ি মহাসাগর নামে কোনো মহাসাগর হবে না, বিদ্যাবাড়ি সাগর নামে কোনো সাগর হবে না। হবে? সম্ভব হবে না। সো এই জন্য লেকচার 3টা আমরা মনোযোগ দিয়ে পড়বো। এবং আমার রিকোয়েস্ট হলো লেকচার 3টা তোমরা লাইভ ক্লাস করার চেষ্টা করবা। অনেকে বলে যে এই টপিকগুলো নাকি তাদের কাছে অনেক কঠিন মনে হয়, সে বলে যে এটা আমরা পারি না বা আমাদের দ্বারা এটা সম্ভব হয় না। হ্যাঁ, আমি তোমাদেরকে এতটুকু রিকোয়েস্ট করবো যে তোমরা যদি পড়ো তোমাদের কঠিন মনে হবে না। আমরা যুদ্ধ নিয়ে 2টা লেকচার পড়বো। একটা হলো লেকচার 4, একটা হলো লেকচার 7। লেকচার 4-এ আমরা রেগুলার যত যুদ্ধ আছে সেই যুদ্ধগুলো পড়বো। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বিশ্বের যত গুরুত্বপূর্ণ যুদ্ধ আছে এগুলো পড়বো। লেকচার 7-এ আমরা স্নায়ুযুদ্ধ নিয়ে আলোচনা করব। স্নায়ুযুদ্ধ কেন হয়, স্নায়ুযুদ্ধের পরের কি অবস্থা হয়, আমাদের বিভিন্ন সংগঠনগুলো নিয়ে আলোচনা করব। আমরা খুবই একটা ইম্পর্টেন্ট পার্টে এখন বললাম সংগঠন। সংগঠন নিয়ে আমরা বিদ্যাবাড়ি তোমাকে
যুদ্ধ নিয়ে তো 2টা লেকচার দিব বললাম, সংগঠন নিয়ে আমরা 4.5টা লেকচার দিব তোমাদেরকে। কিরকম আসো দেখি আমরা আমরা লেকচার নাম্বার 5 এবং 6 এর দিকে তাকাই। লেকচার নাম্বার 5 এবং 6 এর দিকে আমরা তাকাই। লেকচার নাম্বার 5 এবং 6 এটা হলো জাতিসংঘ নিয়ে আমাদের 2টা লেকচার। আমরা জানি জাতিসংঘ একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং এই জাতিসংঘ নিয়ে আমরা 2টা লেকচার দিব, লেকচার নাম্বার 5 এবং 6। এই 2টা হলো জাতিসংঘ নিয়ে আমরা পড়াবো তোমাদেরকে লেকচার নাম্বার 5 এবং 6 এ। পুরাটা হচ্ছে জাতিসংঘের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এখানে। এবং জাতিসংঘ নিয়ে আমরা দেখি বিসিএস প্রিলিতে কোশ্চেন আসে, আমরা দেখি জাতিসংঘ নিয়ে বিসিএস রিটেনের কোশ্চেন আসে, আমরা দেখি জাতিসংঘ নিয়ে তোমার হচ্ছে ভাইভাতে কোশ্চেন জিজ্ঞেস করে। সো আমরা দুটো লেকচার, লেকচার 5 এবং 6 জাতিসংঘ নিয়ে, তাহলে বাকি আড়াইটা কোথায়? এবার দেখো একদম শেষের দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখব এখানে লেকচার নাম্বার 12 এবং 13 দুইটা সংগঠন নিয়ে। একটা হলো অর্থনৈতিক, পৃথিবীর অর্থনীতি রিলেটেড যত সংগঠনগুলো আছে, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সাফটা, সাপটা, টাকা পয়সা রিলেটেড, অর্থ রিলেটেড যতগুলো আছে সবগুলো হচ্ছে লেকচার 12 এ আলোচনা হবে। লেকচার 13 এ আলোচনা হবে আন্তর্জাতিক সংস্থা, জোট, যত প্রকার রিসেন্ট আন্তর্জাতিক সংস্থা জোট আছে এগুলো নিয়ে আলোচনা করবে। এখন তুমি বলতে পারো স্যার তাইলে বাকি হাফ কোথায়? আপনার 4টা 4.5টা বলছেন না, লেকচার 4 5 বললেন, ভেরি গুড, আমরা আলোচনা করলাম, ঠিক আছে। তারপর লেকচার 12 13 বললেন, আরেকটা কোথায়? আরেকটা কোথায় আপনার লেকচার 5 6 এবং 12 13, আরেকটা কোথায়? আরেকটা হলো এই যে তোমাদেরকে দেখাই পরিবেশের লেকচার 11। পরিবেশ নিয়ে 5 মার্কের প্রশ্ন আসবে। আমি তোমাদের খুব একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি। সংগঠন সংস্থা থেকে 4.5টা লেকচার পড়ে তোমরা 5টা কোশ্চেন পাবা, আর পরিবেশের এই একটা লেকচার পড়ে 5টা কোশ্চেন পাবা। বুঝছো? এটা হলো একটা টেকনিক। পরিবেশের এই একটা লেকচার পড়ে তোমরা 5টা কোশ্চেন পাবা। পরিবেশ ইস্যু নাম্বার 2, 5টা কোশ্চেন পাবা এখানে, ঠিক আছে। এই হাফ হইলো সংগঠন সংস্থা রিলেটেড। এখন তুমি বলতে পারো স্যার আরো কিছু বিষয় বলেন। সাম্প্রতিক নিয়ে একটা পাবা, লেকচার 14, একেবারে সর্বশেষ ক্লাস তোমাদের সাম্প্রতিকের উপর হবে। এখন আসো কয়েকটা বিষয় তোমাদেরকে বলি, যেমন ধরো 8 9 10 এই 3টা টপিক থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসবে রিটেনের। এবং আমি যখন লেকচার নাম্বার 8, লেকচার নাম্বার 9 এবং লেকচার নাম্বার 10 নিব, আমি চেষ্টা করব তোমাদের বেসটাকে একটু আপ লেভেলে পড়ানোর জন্য। আপ লেভেলে পড়াবো এই কারণে যাতে মোটামুটি রিটেনের অনেক কিছু প্রিলিতে মোটামুটি হয়। শোনো, বেশি খাইলে বদহজম হবে। বদহজম বুঝো? ধরো পোলাও তোমার বেশি ভাল লাগে, বিরিয়ানি তোমার বেশি ভাল লাগে, এখন তুমি প্রত্যেক বেলায় বিরিয়ানি খেলে ভাল লাগবে না, এটা দেখবো বদহজম হয়ে যাবে। সো 8 9 10 এইটা আমি চেষ্টা করবো একটু আপ লেভেলে পড়াইতে, যাতে মোটামুটি আমি কভার করতে পারি। কারণ তোমার থেকে আমি খুব ভালো করে জানি আসলে কোন জায়গাগুলো পড়লে ভালো হবে। ব্যাপারটা বুঝতে পারছো? সো লেকচার নাম্বার 8, লেকচার নাম্বার 9 এবং লেকচার নাম্বার 10, 8 ভূরাজনীতি, পৃথিবীর কোন জায়গায় কি অসুবিধা যা আছে সেগুলো সব লেকচার নাম্বার 8 এ আলোচনা হবে। লেকচার নাম্বার 9 এ আন্তর্জাতিক যত নিরাপত্তা রিলেটেড চুক্তি সব আলোচনা হবে। লেকচার নাম্বার 10 এ যত ক্ষমতা, কূটনীতি, ডিপ্লোমেসি, বিশেষ করে লেকচার 10টা ভাইভাতে তোমার অনেক উপকারে দিবে, অনেক উপকারে দিবে প্রিলি রিটেন ভাইভাতে। এখানে গুরুত্বপূর্ণ চুক্তি, কনভেনশন, কূটনীতি এগুলো নিয়ে যেমন প্রিলিতে আসে, যেমন রিটেন আসে, সেরকম ভাইভাতে এই টপিকটা থেকে প্রশ্ন করে 8 9 10 থেকে। সো এই জিনিসগুলো তোমাদের কাজে দিবে। আচ্ছা, একটা রিকোয়েস্ট করি তোমাদেরকে, সেটা হলো তোমরা সবাই একটু পড়ার টেবিলে বসে ক্লাস করো। শুয়ে শুয়ে ক্লাস হয় না। তোমরা তো ভিডিও অফ করে রাখো, আমরা দেখি না। আমি তোমাদেরকে আসো না ঘুমাইছো এটাই তো আমি বুঝি না তোমাদের। সো এই জন্য তোমরা হলো একটু পড়ার টেবিলে বসা ক্লাস করো সবাই। পড়ার টেবিলে বসো, খাতা কলম নাও হাতের ভেতরে, হ্যাঁ, এবং সুন্দরভাবে ক্লাস করো। আর আমার ক্লাস কিন্তু খুব সিকোয়েন্স মেনটেন করে আমি ক্লাস নেই। আমি খুব সিকোয়েন্স মেনটেন করে ক্লাস নেই। তোমরা বেশ কিছুদিন আমার সাথে ক্লাস করো। যাদের পক্ষে ভিডিও অন করা সম্ভব তারা ভিডিও অন করে ক্লাস করো, যাদের পক্ষে সম্ভব না তারা করার দরকার নেই, ঠিক আছে। কারণ হচ্ছে সো দ্যাট ইউ আর অ্যালার্ট যে আমার টিচার আমাকে দেখতেছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যাদের পক্ষে সম্ভব তারা করো, যাদের পক্ষে সম্ভব না বা বাসায় অনেক সময় অনেক ইস্যু থাকে তাদের লাগবে না, অ্যাজ ইউর চয়েস। সো এই জিনিসটা মাথায় রেখো। এখন আসো, আমি তাহলে তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি ক্লাসের শুরুতে, সেটা হচ্ছে আমাদের 14টা লেকচার আছে। খেয়াল করো, 14টা লেকচার আছে। আমি সবসময় চাই আমার বাচ্চাদের সাথে বাকিদের একটা ডিফারেন্স ক্রিয়েট হবে, আমার পড়াটা অর্গানাইজ হবে এবং আমার ছেলে মেয়েরা যেন প্রত্যেকটা জিনিস অর্গানাইজ ওয়েতে করতে পারে, সেই জিনিসটা আমি সবসময় চাই। ব্যাপারটা বুঝতে পারছো? সো দ্যাট আমি এই কাজটা করি আর কি। কিরকম? আমি তোমাদেরকে লেকচারের শুরুতে বলে দিছি 14টা ক্লাস নেবে বিদ্যাবাড়িতে। তুমি তোমার ফ্রেন্ড সার্কেল কাউকে জিজ্ঞেস করো যে তোমার কোচিং এ আন্তর্জাতিক বিষয়াবলীর ক্লাস কয়টা, ও বলতে পারবে না। তুমি বলতে পারবা যে আন্তর্জাতিক বিষয়াবলীর ক্লাস 14টা, প্রয়োজনে বাড়াবো আমরা, কিন্তু 14টা মাস্ট হবে ইনশাল্লাহ।
তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে তোমার যুদ্ধ নিয়ে কয়টা লেকচার আছে, তুমি বলবা যুদ্ধ নিয়ে 2টা লেকচার আছে আমার। তুমি লেকচার নাম্বারও বলে দিতে পারবা, লেকচার নাম্বার 4 এবং লেকচার নাম্বার 7। তোমাকে নিয়ে যদি বলে বিদ্যাবাড়ি পরিবেশ নিয়ে তোমাকে কয়টা লেকচার পড়াবে, তুমি বলবা একটা পড়াবে, লেকচার নাম্বার 12, 2টা পার্টে পড়াবে। তোমাকে যদি বলে সংগঠন সংস্থা নিয়ে বিদ্যাবাড়ি তোমাকে কয়টা ক্লাস দিবে, তুমি বলবো 4.5টা। জাতিসংঘ নিয়ে 2টা দিবে, লেকচার নাম্বার 5, 6, এবং লেকচার নাম্বার হচ্ছে তোমার 13, 14 সংগঠন নিয়ে। এবং তুমি বলতে পারবা যে পরিবেশের অর্ধেক পড়াবে, 4.5টা লেকচার পড়াবে। তোমাকে যদি বলে যে ভাইভাতে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে, রিটেনে আসে, প্রিলিতে আসে, কোন প্রশ্ন থেকে, তুমি বলবা লেকচার নাম্বার 10 থেকে, আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। তোমাকে যদি বলে পৃথিবীতে ভূ রাজনীতি নিয়ে আপনাদের কোনো লেকচার আছে, তুমি বলবা লেকচার নাম্বার 8। তোমাকে যদি বলে আন্তঃরাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসে, তুমি বলবা লেকচার নাম্বার 9। ক্লিয়ার না? ক্লিয়ার না? তোমাকে যদি বলে সাগর, মহাসাগর, উপসাগর, বিরক্তিকর জিনিসটা যেটা কারো ভালো লাগে না, এটা কত নাম্বার লেকচারে বিদ্যাবাড়ি পড়াবে, বলবো লেকচার নাম্বার 3-তে পড়াবে। আমার বাচ্চাদের সাথে ডে 1 থেকে বাকিদের একটা ডিফারেন্স ক্রিয়েট হবে। কথা কি বুঝাতে পারছি? ডে 1 থেকে বাবা তোমাদের সাথে একটা ডিফারেন্স ক্রিয়েট হবে। আমি ইনফরমেশন প্রোভাইড করে দিই খুব টু দা পয়েন্ট। মানুষ নাকি তোমার হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে সিলেবাস বুঝায়, আমার কাছে খুব হাসি আসে। আমার সিলেবাস বুঝাইতে সর্বোচ্চ সময় লাগে 15 মিনিট, 15 মিনিটের মধ্যে আমি সিলেবাস বুঝাই দিই। পুরো সিলেবাস তুমি জানো। তোমাকে যদি এখন প্রশ্ন করে যে একটা বিসিএস এর পরীক্ষায় কি প্রশ্ন আসে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে, তুমি বলতে পারবে না যুদ্ধ থেকে প্রশ্ন আসে, তুমি বলতে পারবা না পরিবেশ থেকে প্রশ্ন আসে, তুমি বলতে পারবা না যে সংগঠন সংস্থা থেকে প্রশ্ন আসে, জাতিসংঘ, তুমি বলতে পারবা না মহাদেশ থেকে প্রশ্ন আসে, বিদ্যাবাড়ি তোমাকে লেকচার 1-2 মহাদেশ থেকে পড়াইছে, তুমি বলতে পারবা না সভ্যতা থেকে প্রশ্ন আসে, তুমি বলতে পারবা না সাম্প্রতিক বিষয় থেকে প্রশ্ন আসে, তুমি বলতে পারবা না ভূরাজনীতি থেকে প্রশ্ন আসে, তুমি বলতে পারবা না আন্তর্জাতিক নিরাপত্তা থেকে প্রশ্ন আসে, তুমি বলতে পারবা না আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক থেকে প্রশ্ন আসে। পারবা কি না? তোমাকে কয়টা লেকচার পড়াবো? 14। লেকচারে ক্যাটাগরি কোথায় কোনটা ভাগ আছে সেটা বলতে পারলা? পারবা না? পারবা না? বলো। পারবা না? এই প্রত্যেকটা জিনিস পারতে হবে খুবই স্মার্ট ওয়েতে। সিলেবাস তো জানো, কোন লেকচারে কি পড়াও সবই জানো, 15 মিনিটে শেষ করে দিলাম। 15 মিনিট হয়নি এখনো, এখনো 1 মিনিট বাকি আছে, সো শেষ করে দিছি। ঠিক আছে, কোন টপিক কোথায় পড়বা। এবার আসো কোন বই পড়বা সেটা নিয়ে আলোচনা করি। প্রথম কথা হলো বেশি খাইলে বদহজম হয়, বলছিলাম না আমি এই কথাটা? বেশি চাপ নিলে পড়া ভালো হয় না। অনেক বেশি সিরিয়াস হয়ে শুরু কইরা আমি ফুটে গেলাম, তাইলে এটা পড়া হবে না। আমি ধীরে ধীরে আগাই, পড়া ভালো হোক, জিনিসগুলো আমার কাছে কঠিন না হোক, সহজ হোক, ইজি ভাবে আমি আগাই, এটা হলো বেটার। মানুষ প্রথমে দৌড়ানো শিখে না, মানুষ প্রথমে হাঁটা শিখে, তারপর দৌড়ানো শিখে। সো এই জন্য পড়াটাও সেম। সো আমরা যেই কাজটা করব, ফার্স্ট অফ অল যে জিনিসটাতে আমরা ফোকাস করব সেটা আমি তোমাদেরকে বলে দিই। আমরা সবচেয়ে বেশি ফোকাস করব লেকচার শিটে, কারণ লেকচার শিট সিলেবাস অনুযায়ী তৈরি। ইন্না আমালুম বিন নিয়াত, তোমার নিয়তের উপরে সবকিছু নির্ভর করবে। আমার মা আমাকে সবসময় এই কথা বলেন। সো ফার্স্ট টার্গেট করবা তোমার লেকচার শিট। লেকচার শিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, নাম্বার 1। নাম্বার 2, অব্র স্যারের ক্লাস ভালো মতো ফোকাস ফলো করবা। কি কি জিনিস পড়াই, কি কি জিনিস পড়াচ্ছি, কিভাবে পড়াচ্ছি, এই জিনিসগুলো ভালো করে ফলো করবা। আমার ক্লাস ফলো করবা। আই এম ইউর গার্ডিয়ান অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ক্লিয়ার না? ক্লিয়ার না? I will take care your international affairs subject. This is my responsibility and you are my students. খুব very simple. It is my responsibility to teach my student properly. So তোমার অন্য কোথাও যাওয়ার দরকার নাই। This is my responsibility. ঠিক আছে? এবার আসো নাম্বার 3 বিষয়। নাম্বার 3 বিষয় হলো, তোমার যদি কোনো বই কেনার দরকার হয়, প্রথমে তুমি সিম্পল বাজার থেকে যেইটা তোমার ভালো লাগে, সেটা যে কোনো রাইটারের বই সবচেয়ে লেটেস্টটা কিনবা। আর নতুন বিশ্ব কিনবা না। নতুন বিশ্ব কিনবা না। নতুন বিশ্ব কেন কিনবা না এটা বলে দেই। কারণ হলো এটা ভালো বই, এটা ডিকশনারি মতো, এটা বিভিন্ন অফিস আদালতে কারো কোনো ইনফরমেশন লাগলে উল্টে উল্টে দেখে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এছাড়া তোমার খন্দকারের, মিহিরের, বেসিক ভিউ, যেইটা তোমার ভাল লাগে, যেইটা তোমার ভাল লাগে, MP3, যেটা তোমার ভাল লাগে, একটা, একটা 2টা লাগবে না, যে কোনো একটা লেটেস্ট বই কিনে বাসায় রেখে দিবা। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পারছি? যে কোনো একটা বই কিনে বাসায় রেখে দিবা, একদম লেটেস্ট। পুরনো বই হলে ফেলাই দিবা, গত বছরের বই হলে ফেলাই দিবা, এটা নিয়ে রাখবা না। ঠিক আছে? ক্লিয়ার না? ক্লিয়ার না? সাধারণ জ্ঞান সবসময় রিসেন্ট বই লাগে। খুব সিম্পল, এর বাইরে অতিরিক্ত বই আপাতত কেনার দরকার নেই। কোনো কিছু কিনতে হলে সেটা আমি পরে বলে দিব, এখনো তোমার সে অবস্থা আসে নাই। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পারছি আমি তোমাদেরকে? ওকে। আচ্ছা, তাহলে স্যার যেটা করলাম, সিলেবাস নিয়ে আলোচনা করলাম। স্যার হচ্ছে তোমাদেরকে টপিক যেগুলো আছে সেগুলো বলে দিলাম। এবার আসো
আমরা কিছু অভ্যাস করব এখন থেকে। নাম্বার 1 যে অভ্যাসটা করব, খেয়াল করো বাবারা। নাম্বার 1 যে অভ্যাস করব আমরা, সেটা হলো আমরা এখন থেকে একটু, একটু করে পত্রিকা পড়া শুরু করব। যারা একেবারেই পত্রিকা পড়ি না। পত্রিকাটা অনেক সময় ফিজিক্যালি না রাখা হইলেও মোবাইলে পড়বা, মোবাইলে। আমি বেশিরভাগ পত্রিকা মোবাইলে পড়ি। লাইক দিয়ে রাখি। বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা, প্রথম আলো পত্রিকা, কালের কণ্ঠ পত্রিকা, বণিক বার্তা পত্রিকা আমি লাইক দিয়ে রাখি। ক্লিয়ার? এখান থেকে মোটামুটিভাবে আমরা ইনফরমেশন গুলো পাবো। এটা গেল ১ নাম্বার। ঠিক আছে? ২ নাম্বার হলো আমরা কিছু, কিছু নিউজ চ্যানেলে লাইক দিয়ে রাখবো। যেহেতু আমরা ফেসবুক থেকে বের হতে পারি না। ফেসবুক ইউজ করি। সো এটাকে আমরা একটু প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করি। আমরা কষ্ট করে হলেও বিভিন্ন চ্যানেলের নিউজগুলো দেখবো। এনি সাইড অফ চ্যানেল অল্প কিছুক্ষণ দেখবো দিনে। বিশ্বাস করো প্রতিদিন মাত্র ১৫ মিনিটও যদি তুমি পত্রিকা পড়া এবং নিউজ চ্যানেলে সময় দাও, আজকে থেকে ৬ মাস পরে তোমার থেকে ইনফরমেশন বেশি কেউ জানবে না। পৃথিবীতে কি ঘটছে, কোন জিনিসগুলো ঘটছে না, এটা তোমাকে জানতে হবে এবং দ্যাট ইস ভেরি ইম্পোর্টেন্ট। কেন জানতে হবে? এটা হলো ৩ টা রিজনে জানতে হবে। নাম্বার 1, you want to be a BCS cadre because you are going to be the policy maker of the country. And if you ask me that if I am going to be the policy maker of the country, so it's not possible because the minister is the policy maker of the country. এখানে আমার কিছু আছে, মানে হচ্ছে বিষয় আমি পছন্দ করি না। যেমন নাম্বার 1, মিনিস্টার পলিসি মেকিং করে, বাট কার সাহায্য নিয়ে করে? আমলাদের সাহায্য নিয়ে করে। উইদাউট আমলা ছাড়া কি সে পলিসি মেকিং করতে পারে? সো ইউ আর গোইং টু বি দ্য পলিসি মেকার অফ দ্য কান্ট্রি। নাম্বার 1, ইফ ইউ আর গোইং টু বি দ্য পলিসি মেকার অফ দ্য কান্ট্রি, দ্য মোস্ট ইম্পোর্টেন্ট থিংস ইউ নিড টু নো এভরি কাইন্ড অফ কারেন্ট ইনফরমেশন, কারেন্ট নিউজ। দ্যাট ইজ ভেরি ইম্পোর্টেন্ট। কারেন্ট নিউজ এবং ইনফরমেশন তোমাকে জানতে হবে কি হয়। এটা একটা নাম্বার 1 তোমার প্রফেশনের জন্য। নাম্বার 2, তোমার বিসিএস প্রিলি রিটেন ভাইভাতে এই তথ্যগুলো জানা লাগবে। এই তথ্যগুলো জানা লাগবে। এই তথ্যগুলো তোমার কাজে দিবে। তোমার লেখার ক্ষেত্রে, তোমার এমসিকিউ দাগানোর ক্ষেত্রে এগুলো কাজে দিবে। এই 2টা ইনফরমেশন। নাম্বার 3 ইনফরমেশন, সেটা হচ্ছে যে তুমি সাধারণ নাগরিক হিসেবে পৃথিবীতে কি ঘটছে এটা তোমাকে জানো। পৃথিবীতে যে ইনফরমেশন সবচেয়ে বেশি জানে সে সবচেয়ে বেশি আগায় থাকে। যে ইনফরমেশন সবচেয়ে কম জানে সে সবচেয়ে বেশি পিছায় থাকে। ক্লিয়ার না? ক্লিয়ার না? সো এই 3টা জিনিসের জন্য তুমি ইনফরমেশন জানবা। এইবার আসো আমরা কয়েকটা জিনিস সাধারণ জ্ঞানের ক্ষেত্রে করব না। কোন জিনিসগুলো করব না সেটা আমি তোমাদেরকে বলে দিই। নাম্বার 1 যে জিনিসটা আমি করব না সেটা হলো আমি সাধারণ জ্ঞানের প্রতিদিন যে তথ্যগুলো শুনি বা জানি সেগুলো আমাকে মুখস্থ রাখতে হবে। আল্লাহর হস্তে এই ভুলটা করা যাবে না। ক্লিয়ার না? ক্লিয়ার না? ইনফরমেশন একবার দেখছো, ভুলে গেছো, কোনো সমস্যা নেই। আমি কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করো। নাম্বার 1, তোমার ইনফরমেশন সব মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই। কে বলছে? অব্দুল স্যার বলছে। প্রমাণ কি? রেকর্ড করে দিলাম। আমার কথা রেকর্ড হয়। ঠিক আছে? আমি বলছি, তুমি মুখস্থ করবে না। নাম্বার 1, শোনো আরেকটা জিনিস, পাকনামি করবা না। আমি যেটা বলবো সেটা শুনবা। এটা তোমার কাজে দিবে। আমি তোমার গার্ডিয়ান বলছি না এই সাবজেক্টে। তুমি বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট ইউনিভার্সিটির ভালো স্টুডেন্ট হও, হোয়াটএভার ইট ইজ। ইন মাই ক্লাস ইউ আর মাই স্টুডেন্ট, নাথিং এলস। তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি আমার ছাত্র। সো আমি যেটা বলবো তোমাকে এটা শুনতে হবে। তুমি ইনফরমেশন বিসিএস ক্যাডার থেকে নিবা আর আমি ইনফরমেশন ক্যাডার বানাই আনি। সো দেয়ার ইজ এ ডিফারেন্স। খুব সিম্পল কথা বলি বাবা। মুখস্থ করবা না। সাদমান কোনোভাবে মুখস্থ করবা না। ক্লিয়ার? কেন মুখস্থ করবা না এটা বলে দিই। যখন সাধারণ জ্ঞান মুখস্থ করবা তখন ব্রেইনে একটা প্রেশার পড়বে। মনে হবে যে প্রত্যেকটা ইনফরমেশন আমি মুখস্থ করব, প্রত্যেকটা ইনফরমেশন আমার ব্রেইনে রাখবো। এটা কোয়াইট ইম্পসিবল বাবা। এটা সম্ভব না। কিরকম? ম্যাথ, এটার লিমিটেশন আছে। সিলেবাস একটা জায়গায় গিয়ে শেষ হয়। আমার কথা খেয়াল করো। ইংরেজি, এটার একটা লিমিটেশন আছে। এটা একটা জায়গায় গিয়ে শেষ হয়। এই আন্তর্জাতিক বিষয়গুলো একমাত্র সাবজেক্ট যেটা কোনো লিমিটেশন নাই। কিরকম? আমি চলে গেলাম তোমাদেরকে 14 টা লেকচার পড়াই দিয়া। এরপরেও কিন্তু তথ্য আসতে থাকবে। সো তোমাকে প্রতিদিন একটা তথ্য শিখতেছো, একটা রিপ্লেস হচ্ছে, একটা সত্য, একটা রিপ্লেস হচ্ছে। আর তোমাদের তো মাশাআল্লাহ যে ভাগ্য, যে তকদির নিয়ে তোমরা জন্মাইছো এই গত 3 ব্যাচ। তোমাদের সময় আপা চলে গেছে। তোমাদের সময় ইউনূস আঙ্কেল আসছেন। তোমাদের সময় হচ্ছে তারেক রহমান সাহেব আসছেন। তোমাদের সময় ডোনাল্ড ট্রাম্প শয়তান আসছে। শয়তান এসে সারা পৃথিবীতে যত যুদ্ধ মারামারি কাটাকাটি সব লাগাই দিছে। আমার পোলাপান সারা দিন সাধারণ জ্ঞান পড়তে আমার পোলাপান মরে যেতে আছে। ওদের সাথে আমিও মরে যেতে আছি। মানে ওরা পড়ে আমিও পড়ি। পৃথিবীর একমাত্র সাবজেক্ট। মাস্টারও পড়ে, ছাত্রও পড়ে। এটা হলো আন্তর্জাতিক বিষয়গুলি। ঘটনা ঘটে তোমরা পড়ো, আমিও পড়ি। পার্থক্য কি? আমাদের তো বাইর করে দিতে হয় কোনটা ইম্পোর্টেন্ট কোনটা আনইম্পোর্টেন্ট। ক্লিয়ার না? ক্লিয়ার না? সো এজন্য এত ইনফরমেশন মুখস্থ রাখতে পারবা না। শুধু রিডিং পড়বা। কি পড়বা? রিডিং পড়বা। দ্যাট ইজ ভেরি ইম্পোর্টেন্ট। আমি আবারো বলছি, শুধুমাত্র রিডিং পড়বা। যারা মুখস্থ করতে যাবা তাদের কোনো পড়া হবে না। চ্যালেঞ্জ বললাম। পারবা না। তখন থেকে আন্তর্জাতিক বিষয়গুলো তোমার কাছে ভয় মনে হবে। আমি সারা জীবন একটা বিষয় বিলিভ করি। সেটা হলো মানুষকে ভয় দিয়ে তুমি কোনো কিছু শিখাতে পারবা না। মানুষকে শিখতে হবে আনন্দ নিয়ে। কথা বুঝতে পারছি? তাহলে সাধারণ জ্ঞান মুখস্থ করবা না। নাম্বার 1। নাম্বার 2, তোমরা লেকচার শিটকে এবং আমার ক্লাসকে প্রায়োরিটি দিবা। আর আমি একটা জিনিস খুব কম করি, সেটা তোমাদেরকে বলে দিই। যেহেতু লেকচার শিটকে আমি প্রায়োরিটি দেই, লেকচার শিট আমি দেখেছি, লেকচার শিটের মধ্যে ইম্পোর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে দেই। আমি লেকচার শিটে কোন জায়গা থেকে পড়াচ্ছি সেটা বলে দিব। ইম্পোর্টেন্ট বিষয়গুলো আমি আলোচনা করি বেশি। আমি আলোচনা করে তোমাকে ইনফরমেশনগুলো শিখাই দিব, ব্রেইনের ভিতরে শিখাই দিব যে এটা ঢুকবে। তুমি যদি কিছু না পারো, তুমি শুধু আমার ক্লাসে এসে বসবা। 1.5 থেকে 2 ঘন্টা। 1 ঘন্টা 30 থেকে 2 ঘন্টার মতো বসবা। এই সময়ের ভিতরে আমি তোমার ইনফরমেশন শিখাই দিব সর্বোচ্চ লেভেলে। তুমি শুধু বাসায় একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার রিডিং করবা। এতটুকু পারবা না? তাইলে মোটামুটিভাবে তোমার আন্তর্জাতিক বিষয়গুলো ভয় পাবা না। প্রথম ভয়ের জায়গা স্যার ক্লিয়ার করে দিয়েছি। আন্তর্জাতিক বিষয় মুখস্থ করা যাবে না। মুকুল স্যার বলছেন তোমাদেরকে বলার জন্য একটা বিষয় 5 বার রিডিং করতে। সো একটা বিষয় 5 বার রিডিং করবা। ক্লিয়ার? ঠিক আছে? তাইলে কি কি জিনিস আলোচনা করলাম? সিলেবাস আলোচনা করলাম, সাধারণ জ্ঞানের বইয়ের বিষয়টা আলোচনা করলাম, সাধারণ জ্ঞান কিভাবে পড়বা এটা আলোচনা করলাম। এইবার খাতার মধ্যে লেখো পত্রিকার পাতায় কোন কোন জিনিসগুলো দেখবা লেখো। পত্রিকার পাতা থেকে পড়া গুরুত্বপূর্ণ বিষয়। কোন 5টা জিনিস পত্রিকার পাতায় দেখবা এটা লেখো। 1 নাম্বার লেখো বাংলাদেশ বিষয়াবলীর পাতা। 1 নাম্বার লেখো বাংলাদেশ বিষয়াবলীর পাতা। 1 নাম্বার লেখো বাংলাদেশ বিষয়াবলীর পাতা। 2 নাম্বার লেখো আন্তর্জাতিক বিষয়াবলীর পাতা। 2 নাম্বার লেখো আন্তর্জাতিক বিষয়াবলীর পাতা। 3 নাম্বার লেখো হলো অর্থনীতির পাতা। অর্থনীতির পাতা। 4 নাম্বার লেখো খেলাধুলার পাতা। খেলাধুলার পাতা। 5 নাম্বার লিখবা হলো সম্পাদকীয় পাতা। অর্থনীতির পাতা, খেলাধুলার পাতা, সম্পাদকীয় পাতা। বাংলাদেশ বিষয়াবলীর পাতা, আন্তর্জাতিক পাতা, অর্থনীতির পাতা, খেলাধুলার পাতা, সম্পাদকীয় পাতা। সম্পাদকীয় পাতাটা ম্যাক্সিমাম মানুষ অ্যাভয়েড করে। বাট এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া থাকে যেগুলো একজন মানুষ রাইটার হিসেবে ভালো রাখার চেষ্টা করে। সো এই ইনফরমেশনগুলো ভালো করে পড়ার চেষ্টা করবা। সবাই ক্লিয়ার কিনা এই জায়গাগুলোতে? সবাই ক্লিয়ার? তাহমিনা ক্লিয়ার? সাদিয়া ক্লিয়ার? নকিব ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখবা। এখন কোনো বিসিএস রিটেনের বই কেনার দরকার নাই এই মুহূর্তে। এখন তুমি প্রিলি পড়ো। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? আরো কয়েকদিন পরে আমি তোমাদেরকে বলে দিব যে কোনো একটা সিরিজ যেটা তোমার ভালো লাগে
আমার আগে 4-5টা লেকচার শেষ হবে তারপরে কিনবা, এখন আর দরকার নেই আপাতত। এখন প্রিলিড এই জিনিসগুলো রেডি করো, তখন 5-6টা ক্লাস গেলে তারপরে কিনবা যে কোনো একটা সিরিজ, ওইটা তখন আলোচনা করব। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝাইতে পারছি সবাইকে এই জায়গাটা? ওকে, ক্লিয়ার। আচ্ছা, তাইলে তোমাদের সাথে আমার ডান ডিল শেষ, এখন পড়ালেখায় চলে যাব। এখন আসো, আমার সম্পর্কে আমি তোমাদেরকে বলছি। সম্পাদকীয় পাতা হলো পত্রিকার মধ্যে যে কোনো একটা আর্টিকেল বা যে কোনো একটা বিষয় নিয়ে লেখে মনিরুল, সেই জিনিসগুলোকে সম্পাদকীয় পাতা বলে। ঠিক আছে, এইবার আসো, আমি তোমাদেরকে যেহেতু আজকে প্রথম দিন অনেক কথা বলতে হচ্ছে তোমাদেরকে, এবার আসো আরো কিছু বিষয় তোমাদেরকে বলে রাখি। প্রথম কথা, আমার ক্লাসে কয়েকটা জিনিস করবা না। নাম্বার ওয়ান, I am not your friend, so do not talk with me like your friend. Very simple. I am your teacher. Number one, after your parents, I আমার rules follow করে class নেই. Number one, you are my student always, and I always try to show the respect, and I always respect my student. If anyone, um, আল্লাহ তোমাদের চান্স পায় আমার দিক থেকে, হ্যাঁ, রবিউল, আমি এগুলো বলে দিচ্ছি তো ক্লাস শুরুতে, ভিডিওটা আবার দেখো। তুমি কি দেরিতে জয়েন করছো? কোনো বই কিনলে হবে কি, আপনার ক্লাসগুলো ফলো করলে হবে কি, তুমি ভিডিওটা আরেকবার দেখো। আমি এগুলোর কথা আলোচনা করে আসছি, তোমার এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি আমি। সো আমার উপর ট্রাস্ট রেখো, আমি চেষ্টা করব তোমাদেরকে, হ্যাঁ, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। ঠিক আছে বাবারা? ক্লিয়ার? খুব সিম্পল। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ভাবে এই সবগুলো জিনিস আমাদের আলোচনা হইলো, সবকিছু আমরা আলোচনা করলাম, কোনো কিছু আমাদের বাদ নাই আল্লাহর রহমতে। সিলেবাস আলোচনা করলাম, 14টা লেকচার। 3টা বিষয় বলে দিই, 3টা বিষয়। 1 নাম্বার হচ্ছে, আহ অনেকের মনে একটা জিনিস আছে, সবার না, যে স্যার আমার ইউনিভার্সিটি ভাল লাগে না, আমার সাবজেক্ট ভালো না, আমি মন মতো সাবজেক্ট পাই নাই, আহ, আমার ইউনিভার্সিটির রেজাল্ট খারাপ, আমার দ্বারা বিসিএস হবে কিনা। পৃথিবীতে যে কোনো কঠিন কাজের আগে বা যে কোনো কাজের আগে মানুষের মনে হয় মানুষ এটা পারবে না, যখন পেরে যায় তখন সেটা তার কাছে কঠিন মনে হয় না। ক্লিয়ার? ইউনিভার্সিটি, সাবজেক্ট খারাপ, রেজাল্ট খারাপ, এগুলো নিয়ে আর ভাববা না। এটা হলো মুক্তিযুদ্ধের চেতনার মতো, ওই যে আমাদের চেতনা বিক্রি করে না, এরকমের মতো। বুঝতে পারছো? এগুলা তোমার চেঞ্জ, এটা তুমি চেঞ্জ করতে পারবা না বাবা। তোমার সাবজেক্ট তুমি চেঞ্জ করতে পারবা সাদমান? পারবা? বাংলাদেশের ডিগ্রি পড়ে বিসিএস ক্যাডার হয়েছে এরকম স্টুডেন্ট আছে। বুঝতে পারছো? সো এগুলো নিয়ে কখনো ভাববা না, ফরগেট ইট, গো হেড না। নাম্বার ওয়ান। নাম্বার সেকেন্ড বিষয় হলো যে তুমি অলওয়েজ এখন থেকে পজিটিভ চিন্তা করবা। তো তুমি অনেক এক্সাম দিছো জীবনে, এটা একটা সিম্পল এক্সাম হিসেবে নাও, তোমার কাছে ভালো লাগবে। ঠিক আছে, এটাকে খুব আহামরি প্রেশার হিসেবে নিবা না। নাম্বার থার্ড, মানুষের কাছে সাজেশন কম নিবা, মানুষের থেকে বেশি সাজেশন নিবা। তোমার কোচিং বাদ দিয়া 10 জায়গার কোচিং এর বই জোগাড় করবা, তুমি চান্স পাবা না। আমি তোমাকে রেকর্ডে বলে দিলাম। কারণ কি? কারণ 17 জায়গায় যে বেটা 4-5 মেয়ের সংসার করে সে বেটা জীবনে কখনো সুখী হয় না। বুঝতে পারছো? সো তুমি, খুব সিম্পল কথা বলি, তুমি যদি তোমার সংসার যেটা বিদ্যাবাড়ি তোমাকে যেটা দিচ্ছে এটা ফলো করো, এটা দিয়ে তুমি আগাও, দিন শেষে তোমার পরীক্ষার হলে পারফরমেন্সটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? সো এই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা। বুঝাতে পারছি নাকি পারি নাই? ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক আছে, আচ্ছা, ফাইনাল যেটা বলে আমি ক্লাসে চলে যাব, লাস্ট ওয়ান। বিদ্যাবাড়ি থেকে তুমি কি কি পাবা, কি কি পাবা না, ডোন্ট আস্ক মি দিস কাইন্ড অফ কোশ্চেন, দ্যাট ইজ নট মাই হেডেক, দ্যাট ইজ নট মাই পার্ট। আমার পার্ট হচ্ছে পড়ানো। কল সেন্টারে ফোন দিবা, ইনফরমেশন নিয়ে নিবা ওইখান থেকে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আমি ক্লাসের শুরুতে কি বই পড়বা, কেমনে পড়বা, কি পড়বা, আমার সাথে কি আচরণ করবা, বিসিএস এর সিলেবাস কি, সব বলে দিছি না? গোছানো সিস্টেম না, একেবারে গোছানো আকারে বলছিলাম, একদম প্রত্যেকটা ক্রোনোলজিক্যাল আকারে। তুমি কয়টা ক্লাস পাবা, প্রিলি পাবা না রিটেন পাবা, কি হবে না না হবে, সব জেনে নিবা, ইনফরমেশন ডিটেলস জেনে নিবা। তোমাকে লেকচার শিটের পিডিএফ গুলো দেওয়া হলে পিডিএফটা কোথায় আছে, কোন ফোল্ডারে আছে, অ্যাপস এর কোন জায়গায় আছে, এটা অ্যাপসটা ঘাটবা, গাইটা দেখবা। ডোন্ট আস্ক মি দিস কাইন্ড অফ, দেয় তার বিল আমরা দিই। কথা ক্লিয়ার? যাতে স্টুডেন্টের পকেটের পয়সা খরচ না হয়, যে ওয়েটিং এ আছে 20 মিনিট, আমার ফোনের টাকা কাটতেছে, নো, তোমার ফোনে টাকা কাটবে না। এটা সিস্টেমই করা আছে যে আমাদেরকে ফোন দিলে আমাদের থেকে টাকা কাটবে। সো খুব সিম্পল, এই জিনিসগুলো মাথায় রেখো। ইনফরমেশন ফোন দিয়ে জেনে সব ডিটেলস জেনে নিবা। তুমি এখানে টাকা দিয়ে ভর্তি হইছো, কোন ক্লাস কি, কোন বিষয়, বুঝছো? এগুলো জানতে হবে। ঠিক আছে? সো সবাই এই জিনিসগুলো ফলো করো। এখন আসো আমরা, আমি একেবারে আজকে প্রথম ক্লাসের মতো করে শুরু করব। প্রথম ক্লাসটা বেসিক ক্লাস ছিল। বেসিক ক্লাসে যে বিষয়টা তোমাদের সবাইকে একটু বলে রাখি, বেসিক ক্লাসটা হলো
প্রথম দিন বেসিক একটা আইডিয়া দিছি, বাট এখন যেটা হবে সেখানে এখন থেকে তোমাদের আসলে ক্লাসটা শুরু হচ্ছে এখন থেকে। এবং অনেকে প্রথম ক্লাসটা করতে পারো না বেসিক, সো আমি একেবারে শুরু থেকে বিসমিল্লাহ করব একদম। আমরা সভ্যতা পড়বো, তারপর আমরা এশিয়া মহাদেশ পড়বো। ক্লিয়ার? তিনটা টপিকের উপরে আমাদের ক্লাস হবে, বিশ্ব পরিচিতি, সভ্যতা, এশিয়া মহাদেশ। সো চলো আমরা বিশ্ব পরিচিতিটা জিনিসটা দেখে নিই। বিসমিল্লাহ। বিশ্ব পরিচিতি। আমাদের ক্লাস শেষ হবে হচ্ছে এক্স্যাক্টলি 10:45 আমরা ক্লাস শেষ করে দিব। 10:45 আমাদের ক্লাস শেষ হবে। 10:45 থেকে 10:50 মধ্যে আমরা ক্লাস শেষ করে দিব। ক্লিয়ার না? ক্লিয়ার না? 1 ঘন্টা 35 মিনিট আমরা ক্লাস নিব। সো 10:35 ক্লাস শেষ করবো আমি। 10:50 আমি ক্লাস শেষ করব। ঠিক আছে? 10:50, 10:50। এর আগে ক্লাস থেকে কেউ যাবা না, সবাই চেয়ার টেবিলে বসো। শুয়ে শুয়ে ক্লাস করবা না, শুয়ে শুয়ে ক্লাস করার জায়গা না। চেয়ার টেবিলে বসো, খাতা কলম নিয়ে বসো। বিশ্ব পরিচিতিতে আসো। পৃথিবীটাকে যদি 100 ভাগের মধ্যে ধরি আমরা, তাহলে দেখবা এখানে 29.1 ভাগ হচ্ছে স্থলভাগ, 29.1 ভাগ হচ্ছে স্থলভাগ, এবং 70.9 ভাগ হলো জলভাগ। এবং খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, আমি মাঝে মাঝে চিন্তা করি, বুঝছো, যে 29.1 ভাগ হলো স্থলভাগ আর 70.9 ভাগ হলো জলভাগ। কিন্তু খেয়াল করে দেখো যে এই পৃথিবীতে স্থলভাগ মাত্র 29%, তারপরও পৃথিবীতে এই পরিমাণ যুদ্ধ, মারামারি, হানাহানি, কাটাকাটি হইতেছে। কথা কি খেয়াল করছো? এই পরিমাণ যুদ্ধ, মারামারি। আর যদি আল্লাহ পাক এরকম করতো যে 71% ভূমি দিত, তাইলে তো শেষ। যুদ্ধ, মারামারি, কাটাকাটিতে টিকতেই পারতাম না আমরা। ঠিক আছে? এখন আমাদেরকে যদি প্রশ্ন করে যে মহাদেশ কয়টা, 7টা। আমাদের সবচেয়ে বড় মহাদেশ যেটা, সেটাকে আমরা এশিয়া মহাদেশ বলি। পৃথিবীর সবচাইতে বড় মহাদেশ এশিয়া, এবং জনসংখ্যাও কিন্তু পৃথিবীতে এশিয়া মহাদেশ সবচেয়ে বড়। পৃথিবীর টোটাল জনসংখ্যার 60% এশিয়া মহাদেশে বসবাস করে। চিন্তা করতে, সরি, 40% এশিয়া মহাদেশে বসবাস করে। চিন্তা করতে পারো। তারপরে দেখো, পৃথিবীতে সবচেয়ে আয়তনে ছোট মহাদেশ ওশেনিয়া, আবার জনসংখ্যায়ও ছোট মহাদেশ ওশেনিয়া। তার মানে আয়তনে বড় দেশ মহাদেশ এশিয়া, ছোট মহাদেশ ওশেনিয়া। এখন অনেকে বলে যে স্যার, একটা জিনিস তো শুনলাম, ওশেনিয়া মহাদেশকে নাকি আরেকটা নামে রাখা হয়, এটা হলো অস্ট্রেলিয়া মহাদেশ। অস্ট্রেলিয়া নামে একটা দেশ আছে, অস্ট্রেলিয়া নামে একটা মহাদেশ আছে, তো সেই কারণে অস্ট্রেলিয়া মহাদেশের নামটা পরিবর্তন করে ওশেনিয়া রাখা হয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? অস্ট্রেলিয়া মহাদেশের নামটা পরিবর্তন করে কি রাখা হয়েছে? ওশেনিয়া রাখা হয়েছে। আমরা ছোটবেলা সবাই, তোমরা, আমরা সবাই অস্ট্রেলিয়া পড়ছি স্কুল লাইফে, এখন এটাকে ওশেনিয়া বলে। কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, অস্ট্রেলিয়া নামে একটা দেশ আছে, অস্ট্রেলিয়া নামে একটা মহাদেশ আছে, কিন্তু ওশেনিয়া মহাদেশের নামটা পরিবর্তন করছে। কিন্তু খেয়াল করে দেখছো কখনো যে আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা এই মহাদেশের নামগুলো পরিবর্তন করে নাই? খেয়াল করছো তোমরা? খুব মানে অদ্ভুত লাগে আমার কাছে, মানে আমেরিকার নাম পরিবর্তন করে নাই। ঠিক আছে? এরপরে আসো, আমরা মহাসাগর বলবো 5টা। কিরকম বাবা? বড় মহাসাগর, মহাসাগর নিয়ে, সাগর নিয়ে, উপসাগর নিয়ে আমরা লেকচার নাম্বার 3-তে পড়বো। লেকচার নাম্বার 3-তে পৃথিবীতে সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর, এটা নিয়ে লেকচার 3-তে অনেক লেকচার দিব আমি ইনশাআল্লাহ। পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর বলা হয় আর্কটিক মহাসাগর। আর্কটিক মহাসাগরের আরেকটা নাম হলো উত্তর মহাসাগর। এখন এটা খুব ইন্টারেস্টিং বিষয় বলি, মাঝে মাঝে পরীক্ষা হলে তোমাদেরকে আলিফ লাইলার জিনে ধরে, বুঝছো উর্মিলা? কিরকম এরকম তোমরা, মহাদেশ হইলো 7টা, মহাসাগর হইলো 5টা। আমার ছেলে পেলে কি সুন্দর নতুন কইরা নিজে 2টা মহাসাগর বানাই দেয়। কয় স্যার মহাসাগর 7টা দিয়ে আসছি। তোরে কে কইছে? কয় স্যার আপনি মনে হয় পড়াইছেন। আমি কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম ভুল পড়া আমি জীবনে পড়াই না। ঠিক আছে? এরকম ভুল করা যাবে না পরীক্ষার হলে। সহজ বিষয় ভুল করাটা হইলো পৃথিবীতে সবচেয়ে কষ্ট লাগে। আমার এক ছাত্র আমাকে বলে, কয় স্যার আমার পরীক্ষাটা অনেক খারাপ হয়েছে। তাই আমি বললাম কি, তোর কি খুব মনে কষ্ট? কয় জি স্যার। আমি কই, তাহলে পরের বার ভালো মতো দিস। কয় স্যার তার চেয়ে আমার কষ্ট লাগতেছে কোন বিষয় নিয়ে জানেন? আমি বলি, কোন বিষয় নিয়ে? কয় স্যার পরীক্ষা খারাপ হয়েছে এজন্য আমার খারাপ লাগে না, আমি পারা প্রশ্ন একটা ভুল করে আসছি, খ এর জায়গায় উত্তর দিয়ে দিছি গ, এই দুঃখে স্যার আমার বেশি খারাপ লাগতেছে। মানে চিন্তা করো, পরীক্ষায় সহজ প্রশ্ন ভুল করে আসছে এটা তার দুঃখ লাগতেছে, কিন্তু পরীক্ষা পুরা খারাপ হয়েছে এটা তার দুঃখ লাগে না। তার মানে চিন্তা করো, সহজ জিনিস ভুল হইলে মনের ভেতরে খারাপ লাগা কাজ করে, এটা করা যাবে না। মহাদেশ 7টা, মহাসাগর 5টা, সহজ জিনিস আমরা সবচেয়ে বেশি ভুল করি। এবার একটা ইন্টারেস্টিং বিষয় বলি, পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র 195টা। দয়া করি 196টা দিবা না, পৃথিবীর স্বাধীন রাষ্ট্র হলো 195টা। আমরা লেকচার নাম্বার 5 এবং 6 জাতিসংঘ নিয়ে আলোচনা করব, ওইখানেও আমরা পাবো। এখনো বলি 193টা হলো পৃথিবীতে জাতিসংঘভুক্ত রাষ্ট্র। 193টা কি? পৃথিবীতে জাতিসংঘভুক্ত রাষ্ট্র। 195টা হলো পৃথিবীর
স্বাধীন রাষ্ট্র, 193টা জাতিসংঘভুক্ত রাষ্ট্র। সবার মনে একটা প্রশ্ন চলে আসছে যে স্যার, কোন দুইটা দেশ জাতিসংঘের সদস্য নয়? একটা হলো ফিলিস্তিন, একটা হলো ভ্যাটিকান। একটা হলো ফিলিস্তিন, আর একটা কি? ভ্যাটিকান। এই দুইটা কি? পর্যবেক্ষক। এখন সবার মনে আরেকটা প্রশ্ন আসছে, স্যার সদস্য আর পর্যবেক্ষকের মধ্যে পার্থক্য কি? সদস্যরা সব কাজে অংশগ্রহণ করতে পারে, পর্যবেক্ষকরা শুধু বসে বসে দেখতে পারে। বিদ্যাবাড়িতে আমি ক্লাস নিচ্ছি, আমি হলাম সদস্য। নতুন একটা টিচার আসছে, সে এখানে বসে বসে আমি কি ক্লাস নিচ্ছি তাকায় তাকায় দেখতেছে, সে হলো পর্যবেক্ষক। সে আমার ক্লাস থামাইতেও পারবে না, তোমাদেরকে কিছু বলতেও পারবে না। ক্লিয়ার না? ক্লিয়ার না? সদস্যরা সবকিছুতে অংশগ্রহণ করে, পর্যবেক্ষকরা হলো বসে থাকে। 123টা হলো গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশ কি? জনগণের ভোটে যেই সমস্ত দেশগুলোর সরকার নির্বাচিত হয় তাকে গণতান্ত্রিক দেশ বলে। সো 123টা হচ্ছে পৃথিবীতে গণতান্ত্রিক রাষ্ট্র। তাইলে স্যার কি বললাম? স্যার বললাম পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র 195টা। ক্লিয়ার কিনা? স্যার বললাম পৃথিবীতে জাতিসংঘের রাষ্ট্র 193টা। এটা আমরা লেকচার 5-6-এ পাবো আবার। আমরা স্যারে বললাম যে 123টা হচ্ছে গণতান্ত্রিক দেশ। ক্লিয়ার কিনা সবাই? ক্লিয়ার কিনা? এখন একটা জিনিস মনে রাখবা, সেটা হলো স্বাধীন হয়েছে সবার শেষে দক্ষিণ সুদান। তাহলে পৃথিবীর সর্বশেষ স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদান। সে জাতিসংঘের সদস্য এসে সর্বশেষ, সেও জাতিসংঘের সর্বশেষ রাষ্ট্র। আবার সে নিজেকে গণতান্ত্রিক রাষ্ট্র ঘোষণা করছে। তার মানে বাবারে, এই তিনটারই সর্বশেষ হলো দক্ষিণ সুদান। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝাতে পারছি? তিনটার সর্বশেষ হচ্ছে দক্ষিণ সুদান। সাদিয়া ক্লিয়ার? নকিব ক্লিয়ার? তিনটারই সর্বশেষ হচ্ছে দক্ষিণ সুদান। তোমরা যারা হাত উঠেছে একটু পরে কথা বলবো তোমাদের সাথে, ঠিক আছে? ওকে, এরপর আসো। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটা? রাশিয়া। কমেন্ট করো। জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটা? দেখি কমেন্ট করো তো। আয়তনে বড় দেশ রাশিয়া। জনসংখ্যা কমেন্ট করো তো, জনসংখ্যা পৃথিবীর বড় দেশ কোনটা? কমেন্ট করো তো দেখি। দেখি তোমাদের কমেন্টটা দেখি, জনসংখ্যা বড় দেশ কোনটা? আহ, প্রথম যে বিষয়টা স্যার তোমাদেরকে বলি, এটা তোমাদেরকে একটু অভয় দিয়ে দেই। আমার ক্লাসে তুমি নির্ভয়ে ভুল উত্তর দিতে পারো, কোনো অসুবিধা নেই। আবার বলছি, যদি বাংলাদেশের জাতীয় পাখি নাও পারো তাও আমার কোনো লজ্জা ভয় নেই। এখানে আমি দেখলাম যে অনেকে লেখছো সবচেয়ে বড়, সবচেয়ে জনসংখ্যায় বড় দেশ লেখছো এশিয়া। এশিয়া তো মহাদেশ। তোমাদের এখানে ইন্ডিয়া লেখছো কয়েকজন, ভেরি গুড। বেশিরভাগ ভুল উত্তর দিছো চীন লিখছো, বেশিরভাগ ভুল উত্তর দিছো চীন। রাশিয়া দিছো, অনেকে অনেকটা দিছো। তাইলে এইটা হলো ভুল উত্তর, এগুলো হলো ভুল উত্তর। বর্তমানে সবচেয়ে বেশি যেই দেশটার পপুলেশন, এটা হলো ভারত। ক্লিয়ার? চীন এখন আর নাই, চীন হলো দ্বিতীয়। আমরা কি বুঝাতে পারছি কিনা? সবচেয়ে বেশি হইলো ভারত, পপুলেশন বেশি। এজন্য দেখো না, সারাক্ষণ আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলে, উল্টাপাল্টা মন্তব্য করে। দেখছো কিনা লিমন? হুম। ওদের একটা সাংবাদিক আছে কলকাতার, ময়ূক রঞ্জন ঘোষ না কি যেন নাম ওর, না ময়ূর না কি যেন। আমার খুব মন চায় জানো, বোম্বাই মরিচ কাটটা শালার পুতের মুখের ভিতরে বোম্বাই মরিচ ঢুকাইতাম, ঢুকাইয়া কইতাম তুই সাবা, যতক্ষণ সাবাবে না দুই গেলা ঠাড়াইয়া সর মারতাম একটা একটা কইরা। সাবাইতে সাবাইতে যখন তার ঝালে চোখ মুখ দিয়ে পানি বাইর হবে, আমি মন ভরে তাকায় থাকতাম। ব্যাপারটা বুঝতে পারছো? সারা দিন বাংলাদেশে নিয়ে উল্টা পাল্টা মানে কথাবার্তা বলে, আমার এমন রাগ উঠে। ফলে কি জানো, ফেনীকে নাকি বাংলাদেশ থেকে আলাদা করে ফেলবে সে। ফেনী সহ পার্বত্য চট্টগ্রাম আলাদা হইলে এটা তাদের মধ্যে চলে যাবে, সেভেন সিস্টার্স এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। মনে হয় এটা আব্বার দিন না সম্পত্তি। হ্যাঁ, আমরা মনে হয় চাইলেই দিয়া দিব তারে। এত সহজ, আমার জমিন আমি দিয়া দিব তারে। আমার আবার কি বলে জানো, আমাদের রংপুর নাকি নিয়ে যাবে। কয় রংপুর ঠাকুরগাঁও এগুলো আমরা আমাদের ভিতরে নিয়ে যাব, মানে ওরা আব্বার দিন না সম্পত্তি, আমরা ওরা দিয়ে দিব আমাদের রংপুর ঠাকুরগাঁও। এত সহজ? হ্যাঁ, এত সহজ আমরা দিয়ে দিব। অসভ্য কোথায়! খালি সারা দিন বাংলাদেশ, মানে ওর সংসার চলে আমাদেরকে, আমাদের কথা বলে। ওরে মানুষ মলম বিক্রেতা বলে, জানো তোমরা এটা? হ্যাঁ, ফাজিলের ফাজিল, খালি বাংলাদেশ নিয়ে উল্টো পাল্টা কথা বলতে। ঠিক আছে? সো আয়তনে বড় দেশ রাশিয়া, জনসংখ্যা হলো ভারত। এখন আসো, রাশিয়া চীন উভয় পৃথিবীর 14টা দেশের সাথে সীমান্ত আছে। পৃথিবীর সবচেয়ে বেশি সীমান্ত আছে রাশিয়া এবং চীনের সাথে। কতটি দেশের? 14টি দেশের। পৃথিবীর সবচেয়ে বেশি সীমান্ত আছে রাশিয়া এবং চীনের সাথে 14টি দেশের। ক্লিয়ার না? ক্লিয়ার না? সবচেয়ে বেশি সীমান্ত আছে। এবার আসো, স্যার আরেকটা জিনিস শেখাই তোমাদেরকে। যেমন এটা তোমরা ছোটবেলায় পড়েছো, হয়তো বা এখন মনে নাই তোমাদের। তোমাদের মনে আছে কিনা,
পৃথিবীতে বুট জুতা আকৃতির দেশ বলা হয় ইটালিকে। কেন? ইটালির মানচিত্র দেখতে বুট জুতার মতো। ট্রাস্ট মি, এই কোশ্চেনটা অন্তত সরকারি চাকরির পরীক্ষায় ম্যাক্সিমামে তুমি একবার হলেও পাবা, এত কমন একটা প্রশ্ন। পৃথিবীতে বুট জুতা আকৃতির দেশ হলো ইটালি। ইটালির ভেতরে দুইটা দেশ আছে, একটাকে বলা হয় ভ্যাটিকান, একটাকে বলা হয় সান মেরিনো। একটাকে কি বলা হয়? ভ্যাটিকান বা সান মেরিনো। ভ্যাটিকান ইটালির ভেতরে অবস্থিত একটা দেশ, এবং ভ্যাটিকান হলো পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। আরেকটা হলো সান মেরিনো। এই প্রশ্নটা বিসিএস পরীক্ষায় আসছে। তোমরা অনেকে মনে করো পৃথিবীর প্রাচীন রাষ্ট্র গ্রিস, কিন্তু না, পৃথিবীর প্রাচীন রাষ্ট্র হলো সান মেরিনো। সো খেয়াল করে দেখো, এই ইটালির ভেতরে দুইটা রাষ্ট্র আছে। খেয়াল করো, একটু খেয়াল করো সবাই প্লিজ, একটু বুঝে নাও, একটু পরে লেখো, একটা মিনিট বুঝে নাও, একটু বুঝাই দিয়ে এই জায়গাটা। ইটালির ভেতরে দুইটা রাষ্ট্র আছে, একটাকে বলা হয় ভ্যাটিকান, একটাকে বলা হয় সান মেরিনো। ভ্যাটিকান পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, সান মেরিনো পৃথিবীর সবচেয়ে প্রাচীন দেশ। দেখলে মনে হয় কি কি করে, তারা ইটালিকে ছিদ্র করে দিয়ে গেছে। দেখো, তুমি ভ্যাটিকানে যাবা, ইটালির ভেতর দিয়ে তোমার যেতে হবে। তুমি সান মেরিনোতে যাবা, ইটালির ভেতর দিয়ে যেতে হবে। দেখলে মনে হয় তারা ইটালিকে ছিদ্র করে দিয়ে গেছে। এজন্য ইটালিকে একটা ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ, দেখো তো বাবা, দেখলে মনে হয় না ছিদ্র করে দিয়ে গেছে? আমরা সবাই পড়ছি এটা, মনে আছে, ভূগোলে পড়ছিলাম। সংজ্ঞাটা একটু মনে করে দিই। যখন কোনো মূল রাষ্ট্রের অভ্যন্তরে অপেক্ষাকৃত কোনো ক্ষুদ্র রাষ্ট্র অবস্থান করে, ক্ষুদ্র রাষ্ট্র অবস্থান করলে মূল রাষ্ট্রটিকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। ঠিক আছে সবার? মূল রাষ্ট্রটিকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার বিষয় যেটা, সেটা হলো যে পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র কিন্তু আরেকটা আছে। মনের মধ্যে এখন প্রশ্ন আসছে যে স্যার, পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র আরেকটা আছে কিনা? আরেকটা আছে, এটা হলো দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা, ঠিক আছে? পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র আরেকটা আছে, এটা হলো দক্ষিণ আফ্রিকা। সেটা কি কি? সেটা হলো লেসোথো এবং সোয়াজিল্যান্ড। লেসোথো এবং সোয়াজিল্যান্ড। সোয়াজিল্যান্ডের মানুষরা স্থূলকার হয়, একটু মোটা হয় অনেক বেশি। লেসোথো এবং সোয়াজিল্যান্ড, ঠিক আছে? লেসোথো এবং সোয়াজিল্যান্ড। কেমন? তাহলে পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র দুইটা, ইটালির ভেতরে ভ্যাটিকান, সান মারিনো, দক্ষিণ আফ্রিকার ভেতরে লেসোথো, সোয়াজিল্যান্ড। এবার একটা ইন্টারেস্টিং জিনিস শেখাবো তোমাদেরকে। পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটা? চিলি। একেবারে দেখতে মরিচের মতো চিকন রাষ্ট্র, সরু চিলি। আমি যখন তোমাদেরকে 3-4টা ক্লাস পরে বা 5টা ক্লাস পরে আমি ম্যাপ দেখাই একটু পরে, ইচ্ছা করে যে প্রথমে শিখাই, তারপরে দেখাইলে ইজি হয়। সো দেখবা ইটালিতে চিলি হলো আর্জেন্টিনার পাশে অবস্থিত, একদম সরু চিকন একটা দেশ। বাংলাদেশের প্রতিবাস্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। প্রতিবাস্থান বাংলাদেশ অ্যাফেয়ার্সের স্যার পড়াই দিবে তোমাদেরকে, বা আমি ভূগোলে পড়াই দিব তোমাদের। প্রতিবাস্থান মানে হলো বিপরীত স্থান, বাংলাদেশের বিপরীতে যেটা আছে, ওটা আমি যদি ভূগোল পড়াই তাহলে বলে দিব তোমাদেরকে। পারবা না? আর্জেন্টিনার পাশে অবস্থিত। তোমরা তো 3 গোল দিয়ে দিছো, 3 গোল দিয়ে খেলা ঘুরে দিছো, তোমরা যা খেলা খেলছো, বাপ রে বাপ। আর্জেন্টিনা। এই ব্যাচে কি ব্রাজিল সাপোর্টার বেশি নাকি, না আর্জেন্টিনা সাপোর্টার? বাংলাদেশে তো আসলে আর্জেন্টিনা ব্রাজিল করে বংশ পরস্পরে। আমার মামা তো বাড়ি জিজ্ঞেস করছি, তুই কি করস? ব্রাজিল করে। কি লেগে করস? আব্বা কইছে হাত খরচ দিত না। মানে আমার মামা কি, মামার মামা, চিন্তা করো। ফোলারে কইছে তুই ব্রাজিল না করলে তোর হাত খরচ দিত না, এর লেগে ফোলা ব্রাজিল করে। আমি আমার ছেলেরে জিজ্ঞেস করছি, কি রে তুই কোন দল পড়ছ? কি তোর আর্জেন্টিনা যাচ্ছে, কে গাদ দেওয়া হয়েছে? কয় মা গাদ দেওয়া হয়েছে। আমাকে কেন? কয় আম্মা কইছে আর্জেন্টিনা যারা করবে না তাদের বাসায় খাবার দাবার বন্ধ। মানে চিন্তা করছে অবস্থা। আর্জেন্টিনার মেয়েরা কি বিধ্বংসী, মানে ঘরের ভিতরে খানা দানা বন্ধ করে দিব। তা আবার ফোলারে দিয়া কয়তে আছে। এখন আর্জেন্টিনা জার্সি পরে আমার ফোলা ঘুরে, এই হইলো অবস্থা। নকিব, স্ক্রিনশট দেওয়া লাগবে না, তুমি সুন্দর করে ক্লাস করতে থাকো। এত স্ক্রিনশট দেওয়ার যদি তোমার আমি সময় দেই, তাহলে আমার ক্লাস শেষ হবে কখন? স্ক্রিনশট মারান লাগতো না, হাত চালু করে লিখতে থাকো। আর যদি সেটা না হয়, তাহলে পরবর্তীতে ভিডিও দেখে করো। বুঝছো? কারণ ক্লাসের একটা ফ্লো আছে, এগুলো মেনটেন করতে গেলে ক্লাস নষ্ট হয়। বুঝছো? হাতে লেখো, হাতে লেখো। ক্লিয়ার না? ক্লিয়ার না? এখন আসো তোমাদেরকে একটা বিষয় বলি, সেটা হলো এই যতগুলো প্রশ্ন স্যার তোমাদেরকে পড়াইলাম না, এই 29.1 বাদ দিয়া বাকি সবগুলা তোমার সরকারি চাকরির পরীক্ষা আসা প্রশ্ন পড়াইছি। উর্মিলা ক্লিয়ার? সাদিয়া ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার না? রবিউল ক্লিয়ার? বুঝতে পারছো নাকি বুঝো নাই? হ্যাঁ, সব পরীক্ষা আসা প্রশ্ন পড়াইছি। আচ্ছা, তোমরা অনেকে মোবাইল নাম্বারের, তোমরা তোমাদেরকে নাম ধরে আমি ডাকবো কেমনে? তোমরা মোবাইল রিনেম করো না কেন, নাম লেখো না কেন? আস্তে আস্তে তাহলে আমি চিনে ফেলবো তোমাদেরকে।
তোমরা আমার স্টুডেন্ট কিনা। অনেকে রিয়েলমি নাম দিছো, অনেকে নাম দিছো স্যামসাং, আইফোন, মানে তোমাকে আমি আইফোন বলে ডাকবো? তো নাম লেখো না কেন? হ্যাঁ, নাম লিখবা এগুলা, নাম টাম লিখবা। বেটা শোন, পৃথিবীতে নাম হইলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নাম হইলো সবচেয়ে, মানুষ নাম ফলানোর জন্য পৃথিবীতে সব কাজ করে। নিজের নাম লিখতে হবে, নিজের নাম লিখতে হবে। আর আরেকটা বিষয়, সেটা হলো আন্তর্জাতিক বিষয় বলে ক্লাস করার সময় আমি আবার একটু খারাপ মানুষ রে, যদি কারোর সাইজ করা লাগে আমার একটু টিপে বলে দিবা যে তোমার ডিস্টার্ব করতেছে বাসায়, তুমি পড়তে পারতেছো না, তোমার কতক্ষণ পর পর এসে গুতাইতেছে, যে রান্না হয়েছে না, এই হয়েছে ওই হয়েছে, ভিডিওটা অন করে রাখবা, এখানে একটু বলে দিবা, বাকিটা আমি বলে দিব। আর তোমার ডিস্টার্ব করবে না। আমি বলছি এর আগে, এরকম রেকর্ড আছে আমার। আমার ফলাফান ক্লাস করে, সারাটা দিন সংসারে কাম করে, 1.5 ঘন্টা কি আমার ফলাফান গুলো পড়ালেখা করতে পারতো না? ওই সময় এসে কেন খানা চাইতে হবে? ওই সময় এসে কেন সব কাজ করতে হবে? কেন? সাউন্ড বাড়াই দিবা, আমি বলে দিব। কেউ যাতে তোমাদেরকে ডিস্টার্ব না করে। খুব ইম্পর্টেন্ট একটা ফালতু সাবজেক্ট পড়তেছো, সাধারণ জ্ঞান, প্রত্যেকটা দিন ইনফরমেশন আইতিতে আইতিতে, এর উপরে যদি তোমার ডিস্টার্ব করে তুমি পড়বা কখন? সো কেউ যেন তোমাদেরকে ডিস্টার্ব না করে, বুঝছো? কারণ তোমরা আমার সামনে নাই বাবা। সামনে থাকলে তো আমার কাছে, তো আমি আগের ব্যাচে বলছি, তোমাদের আগের ব্যাচে আজকে দিছি বকা। তোমরা যদি আমার কাছে যদি এরকম কোনো যন্ত্র আবিষ্কার হইতো যে তোমাদেরকে সবগুলোর বাসার থেকে উঠায় আনা 1 মিনিটের মধ্যে বিদ্যাবাড়ি টাইম না পড়ায় দিয়ে আবার 1 মিনিটের মধ্যে পাঠিয়ে দিতে পারতাম, তোমরা আমার চোখের সামনে পড়তো, তাহলে পড়ালেখা ভালো হতো। তোমরা কি করো? পড়ার সময় অল্লগে কথা বলো একটু, উরি বাবারে কি বন্ধু, আবার ফোনে কথা বলে, মনে হয় যে দুনিয়া উল্টে দিতে এসছে, এর সাথে কথা বলে, ওইটা বলে, এটা বলে। ঠিক আছে, বুঝো নাই? আমার এক ছাত্রীর জামাই, বুঝছো মিজু, গতকালকে আমার ছাত্রী ক্লাস করতেছে, বলে কি, এই তুমি আমাকে নাস্তা না দিয়ে পড়তে বসছো কেন? আমি বলছি আপনি ওর কাছে নাস্তা চান কেন? এখনো পড়তেছে, আপনি দেখেন না একদিন বাইরে নাস্তা করলে কি হয়? কয় স্যার আসসালাম আলাইকুম, ঠিক আছে স্যার আমি বাইরে নাস্তা করতেছি। মানে আমার ছাত্রীর পড়ার থেকে এর নাস্তা ইম্পর্টেন্ট হয়ে গেছে। পরে ও যাওয়ার পর আমি জিজ্ঞেস করছি আমার ছাত্রীরে, কি রে তুই নাস্তা দিস না কেন? কয় স্যার আমার লোক ঝগড়া হয়েছে। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, ওইদিকে আর আমি আর গেলাম না, অন্য হিসাব। ঠিক আছে, চিন্তা করো। এজন্য আমি তোমাদেরকে অন করা বাদ দিয়ে দিছি। তোমাদেরকে, ওদেরকে যদি অন করি, ওরা যা করে মিজু, চিন্তা করো। মানে মানে ইয়া অবস্থা। আমি প্রথম বিশ্বযুদ্ধ পড়াইতেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যাব দেখি ওই কমেন্টে সবাই এভরিওয়ান দিয়ে রাখে না? তো এখানে দেখি আমার এক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছে, স্যার দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের ঘটনা বলে। আর একটা কমেন্ট করছে এখানে স্টুডেন্ট, হিটলারের ঘটনা দিয়ে তুমি কি করবা? তোমার দরকার কি? ওই বলে আমার কি স্যারের কাছে জানার ইচ্ছে থাকতে পারে না? হাই হাই, ঝগড়া শুরু হয়ে গেছে। দেখি 100-150 ঝগড়া চলতে আছে। আমি পড়াইতেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পোলাপাইন চলে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ, 300 আনরিড এসএমএস। আমি আতঙ্কে এরপরে কইছি বন্ধ, আমার ক্লাসে এসএমএস আমি দেখবো, আর কেউ দেখবে না। এর জন্য তোমরা নিশ্চিন্ত মনে, কেউ তোমাদেরকে ডিস্টার্ব করলে আমাকে বলে দিবা। আমি ভিডিওটা অন রাখবা, আমি এক কারে ফাটাইলাম, ঠিক আছে? তোমার পড়ার সময় যাতে কেউ ডিস্টার্ব না করে। পড়া আছে সুন্দর মতো পড়ো, পড়ালেখা খুব ইম্পর্টেন্ট। ব্যাপারটা বুঝতে পারছো? এমন রাত্রেবেলা ক্লান্ত, পোলাফানরা আইসা ডিস্টার্ব করে, পোলাফান পড়তে পারে না, আইসা কথা বলে, কিরে ভাই ক্লাস করতেছে না আমার পোলাফান গুলা, আজ এটা ডিস্টার্ব, বিরক্ত লাগে আমার এগুলো দেখে। ঠিক আছে, সুন্দর মতো ক্লাস করবা, বুঝছো? কেউ যাতে ডিস্টার্ব না করে, সুন্দর করে বলবো আমি ক্লাস করতেছি। শোনো বাবা, এটা কিন্তু ভ্যালু এড করা। আমার কথা হাস্যকর মনে হইতেছে, এটা ভ্যালু। তুমি যখন বারবার কথার রেসপন্স করবা, তখন সে তোমার ক্লাসের ভ্যালু দিবে না। অলওয়েজ ক্রিয়েট ইউর ভ্যালু ইন ফ্রন্ট অফ আদার পিপল। তোমার ক্লাসটা ইম্পর্টেন্ট। তুমি সারাদিন কষ্ট করো, টিউশনই করো, এই 1.5 ঘন্টা তুমি জমায় রাখো তোমার ক্লাসের জন্য। তুমি টাকা দিয়ে ভর্তি হয়েছো, বিদ্যাবাড়ি মাগনা ভর্তি করে নাই তোমাকে, তোমার সময়ের দাম আছে, খুব ইম্পর্টেন্ট। মাগনা তোমার ভর্তি করেছে বিদ্যাবাড়ি, এটা কি চ্যারিটেবল অর্গানাইজেশন নাকি? সো তুমি সুন্দর করে পড়বা, কেউ যাতে তোমাকে ডিস্টার্ব না করে। নিজেকে বলে দিবা, নিজের ইম্পর্টেন্স নিজে ক্রিয়েট করবা। আসো, এবার আসো, আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো, সভ্যতা। সভ্যতা, আমরা সভ্যতা নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রথম জিনিস যেটা স্যার বুঝাইতেছে, আগে আমাকে স্পষ্টভাবে যেটা জিজ্ঞেস করবো এটা বলবো, এর বাইরে কোনো প্রশ্ন এখন জিজ্ঞেস করবো না। যেটা জিজ্ঞেস করবো সেটা বলো। সেটা হলো যে সভ্যতা কি বুঝো নাকি বুঝো না? অনেস্ট কথা বলো। আগে আমার এটা বলো, বুঝো কারা? আমি কাউকে জিজ্ঞেস করবো না, বুঝলে কারা বুঝো বলো তো? সভ্যতা আনমিউট করেছে সবাইকে, বুঝো কারা কারা? ডিটেলস বুঝো কারা কারা? কেউ বুঝে না। বুঝি না বুঝো না স্যার, কারা কারা বলো? বুঝি না কিছু স্যার, বুঝি না বুঝি না স্যার। স্যার। বুঝি না স্যার। আচ্ছা, তার মানে বুঝি না বুঝিনার সংখ্যা বেশি, আচ্ছা, তাইলে আমাকে এই ব্যাচে একটু ডিটেলস পড়াইতে হবে, এটা ভিতরে ঢুকতে হবে আমাকে। ওকে, জি স্যার, তাহলে একটু পড়ান। সময় বেশি লাগবে আমাদের এটাতে, ঠিক আছে? আচ্ছা, সরু দেশ দীপ্তি, চিলি। আচ্ছা, এবার আসো,
সভ্যতা সভ্যতা হলো এমন একটা ঘটনা। আগে সহজ বিষয় বলি। মানুষ এবং পৃথিবী সব সময়, মাসুদ মনে রাখবা, সভ্যতায় বসবাস করে। তুমি বলতে পারো স্যার কিরকম? মানুষ কিভাবে সভ্যতায় বসবাস করে এটা একটু ব্যাখ্যা করেন। আচ্ছা, তোমাদের হিসাব তো বাদ, আমার হিসেবে বলি। আমি তো অ্যানালগ যুগে জন্মাইছি। আমাদের সময় ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা কোনোদিন, মেট্রিক পর্যন্ত আমি কোনোদিন মোবাইল চোখে দেখি নাই। মোবাইল আমি চোখে দেখি নাই। আমাদের সময় মোবাইল আমি চোখে দেখি নাই। মানে মোবাইল বের হইছে শুনছি, কিন্তু মোবাইল ধইরা টিপা ধরা এগুলো দেখি নাই। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? আমরা একটা সময় ইউটিউব, স্মার্টফোন এগুলো দেখো নাই। তোমরা যখন মেট্রিক পরীক্ষা দিচ্ছ তখন এত বেশি পরিমাণে দেখো নাই। আমি যদি ভুল বলে না থাকি। এখন যেমন এআই আছে, আগে কি এআই ছিল? এখন যেরকম মেয়েরা ছেলেরা সবাই অনলাইনে শপিং করে, অনলাইনে কোনো কিছু অর্ডার দেয়, ভিডিও কলে কথা বলে, আগে এগুলো ছিল? ছিল না। এখন আছে। আজকে থেকে ৩০০ বছর পরে আমাদেরকে নিয়ে পড়ানো হবে, ৪০০ বছর পরে আমাদেরকে নিয়ে পড়া হবে। টেক সভ্যতার যুগ কোনটা বলবে এটা? তার মানে সভ্যতায় কোনো কিছু নতুন করে শুরু হয়, সভ্যতায় যে কোনো কিছু রেভলিউশন হয়। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? সভ্যতায় কোনো কিছু নতুন করে শুরু হয়, সভ্যতায় কোনো কিছু রিভলিউশন হয়। এই বিষয়টা কি বুঝাতে পারছি? তার মানে মানুষ সবসময় সভ্যতায় বসবাস করে। ক্লিয়ার? নাম্বার 1 ইনফরমেশন ক্লিয়ার। আচ্ছা, নাম্বার 2 ইনফরমেশন। সভ্যতা একটা ম্যাসিভ চেঞ্জ আনে যেকোনো জায়গায়। ম্যাসিভ চেঞ্জ আনে। আমরা যখন ছোট ছিলাম, তখন আমার কাছে মনে আছে যে আম্মা স্কুলে যাওয়ার সময় চিঠি লিখতেন ওনার বাপের বাড়িতে বা ওনার ভাইদের কাছে। তো আম্মার ওই যে হলুদ খামি চিঠি ২ টাকা দিয়ে পাওয়া যেত। ওই চিঠিটা গিয়ে আমরা হচ্ছে ইয়েতে ফেলাইতাম। ওই যে কি কয় এটার নাম? ওই লাল ওইটার ভিতরে আরকি। ডাকবাক্স, ওইটার ভিতরে ফেলাইতাম আমরা। তো ঐদিন সকাল থেকে আম্মার অনেক পরিমাণ চিঠি লেখার মানে চিঠি দেওয়ার পরে তাড়াতাড়ি করতো আম্মা। আমার ধারণা হইলো যে যত তাড়াতাড়ি ফেলবো চিঠি তত তাড়াতাড়ি যাবে। বুঝছো? তা আম্মা গুতাইতো কত তাড়াতাড়ি যাবে। আবার চিঠি আম্মা আগের দিন যখন রাত্রে চিঠি লিখতে বসতেন বা ২ দিন আগে আম্মা চিঠি লিখতে বসতেন, চিঠির অনেক কথা আম্মা ছিঁড়ে ফেলাইতেন। আবার আম্মা যখন চিঠি লিখতেন তখন ডিস্টার্ব করলে আম্মা দিত চড় থাপ্পড়। বুঝো নাই? তো এখন মানে চিঠি লেখাটা কত ইম্পোর্টেন্ট চিন্তা করো। তো ওই চিঠিটা ফেলাই দিতাম। আর যদি কোনোদিন চিঠি ভুল করে ব্যাগে রেখে দিছিস ফেলাই নাই, তাহলে ওইদিন তার ঘরে থাকার কোনো দরকার নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শেষ। ঠিক আছে? তো এই মানুষগুলা যখন ১ম ফোন ব্যবহার করা শুরু করে, ক্যান ইউ রিয়ালাইজ, আমি ১ম ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে উঠার পরে আমার ছোট মামা, আবির মামা আমাকে একটা ফোন কিনে দেন ১ম। Motorola M3788 বুঝছো? এবং এটা এত বড় একটা ফোন, বাড়ি মারলে মানুষের মাথা ফাইটা যাবে। এরকম এত বড় একটা ফোন। সো ফার্স্ট আমি ফোনটা নিয়ে আসছি। আমাদের ওই এলাকার ফোন খুব কম। অ্যান্টেনা টানা লাগছে। অ্যান্টেনা বুঝছো তো? পাশ দিয়া। হ্যাঁ? তারপর আরো খুব ইন্টারেস্টিং ঘটনা হইলো, পুরো এলাকার মধ্যে কোনো কার্ড নাই। তো কার্ড রিচার্জ করার জন্য একটু শহরের দিকে যাওয়া লাগছে। তো আম্মাকে ৳৩০০ কার্ড রিচার্জ করছি। ৳৩০০ কার্ড ওই যুগে অনেক কিছু বাবা। তুমি বিশ্বাস করতে পারবা না। আমাদের যুগে ৳৩০০ কার্ড, ৳৩০০ একটা ছাত্রের জোগাড় করা এটা অনেক বড় ব্যাপার। সো ওই কার্ডটা দিয়ে আমি যখন রিচার্জ করে আমার মাকে দিলাম, তো আমার মা ফোনে কথা বললেন, অনেক কিছু শোনা যায় তো শোনা যায় না, একটু প্রবলেম হয়, নেটওয়ার্ক সমস্যা। তো ৳300 কার্ডটা পুরাটা শেষ হয়ে গেছে। সো যখন এই কার্ডটা পুরাটা শেষ হয়ে গেছে, আমার আম্মা তো হ্যালো, 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 হ্যালো করতেছে। আমি কি করছি? আইসা বললাম যে, "আম্মা কি হইছে?" বলে যে, "বাবা কিছু কথা তো কওয়া যায় না।" তো আমি বললাম যে, "আম্মা এটা মনে হয় ব্যালেন্স শেষ।" হ্যাঁ? সো এর কিছুক্ষণ পরে আমি রুমে আসলাম। আসার পরে দেখলাম যে মাই মাদার ওয়াজ ক্রাইং। আমার মা কাঁদতেছেন। আমার মায়ের চোখ দিয়ে পানি পড়তেছে। তো আমি আমার মাকে জিজ্ঞেস করলাম যে, "মা কাঁদো কেন?" বলে যে, "অনেকদিন পরে আম্মার সাথে কথা বললাম তো বাবা। হ্যাঁ, সবসময় তো চিঠি লিখি। তো এজন্য আম্মার জন্য খুব খারাপ লাগতেছে।" তো আমি তো সন্তান, আমার মায়ের চোখে পানি পড়ছে। আমার কাছে খারাপ লাগবে না? তো আমি আমার মাকে বললাম যে, "মা এরকম কোন জিনিস যদি আবিষ্কার হইতো যে তুমি সামনাসামনি দেখতে পারতা নানীরে, কত ভালো হইতো না?" আমার আম্মা কি বলছে জানো? কয়, "বাবা এটা কি কোনদিন সম্ভব? মানুষ কেমনে" মানে গ্রামের ভাষায় বলতেছে আরকি যে, "মানুষ কেমনে মানুষেরে সামনাসামনি দেখে বাবা? এটা তো সম্ভব না কোনদিন।" আমার মা এখন নানি, দাদি, হ্যাঁ? বয়স্ক মানুষ, ৭০ ঊর্ধ্ব বয়স্ক একজন মানুষ আমার মা। আমার মা উনি আমার সাথে থাকেন। আমার মা এখন তার নাতি-নাতনিদের সাথে ভিডিও কলে কথা বলে। তো আমি আমার মাকে বলি, "মা সভ্যতার পরিবর্তন এটাই।" এবং আমি আমার মাকে বলি যে, "মা তোমার এই জিনিসটা" আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে, "তুমি বলছো মানুষ কেমনে মানুষের সামনে থেকে দেখবো? তুমি নিজেই এখন ভিডিও কলে কথা বলো।" ওই যে আমার মা হলো ছবি দেখে কল দিতে পারে আর কাটতে পারে। বুঝছো? এর বাইরে কিছু পারে না। সেফ টেপ এগুলো পারে না। দেখতে দেখে কল দেয় আর কাটে। তো অন্য সন্তানদের নাতি-নাতনিদেরকে দেখে আরকি। তো এটাই হলো পৃথিবীতে সভ্যতা। সভ্যতা ইজ এ রেভলিউশন। আরেকটা সভ্যতা পৃথিবীতে আসবে। আমি এটা বলছি পৃথিবীতে একটা ফিউচার সভ্যতা আসতেছে। সেটা হলো আমাদের পবিত্র কোরআনে যা বলা আছে, আমাদের হাদিসে যেটা বলা আছে এটা ১০০ ভাগ ঘটবে। আমি তার একটা প্রমাণ তোমাদের সবাইকে দিয়ে দেই আজকে। সেটা তোমরা দেখো, সেই প্রমাণটা তোমরা হাতে নাতে পাবা। আমাদের নবী ১৪০০ বছর আগে যা বলে গেছে, হাজার, হাজার বছর আগে যা বলে গেছে সেটা ঘটবে। কিরকম? সৌদি আরব সহ পৃথিবীর মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোর উপরে আমরা ডিপেন্ডেন্ট হচ্ছি কিসের জন্য? তেলের জন্য। এতটুকু তো ক্লিয়ার। আমরা তেলের জন্য ডিপেন্ডেন্ট। রাইট? তারা তেল সাপ্লাই না করলে তেলের দাম বেড়ে যায়। ইরান যুদ্ধ, আমেরিকা যুদ্ধ হচ্ছে, তেলের দাম বেড়ে গেছে। আমরা খুব বিপদে আছি। আছি নাকি নাই? ভয়াবহ লেভেলের বিপদে আছি না আমরা? সো এটা একটা ক্রিটিক্যাল এন্ড ক্রাইসিস মোমেন্ট আমাদের জন্য। পৃথিবী কিন্তু এটা থেকে বের হয়ে আসবে। পৃথিবী এখন যাচ্ছে হলো তোমার ইলেকট্রিক বাইকের দিকে, ইলেকট্রিক গাড়ির দিকে। তার মানে হচ্ছে ইলেকট্রিক গাড়ি জনপ্রিয়তা পাচ্ছে মানে কি? মানুষের তেলের উপরে ডিপেন্ডেন্সি কমবে। মানুষের তেলের উপরে যত ডিপেন্ডেন্সি কমবে, তত ইরান, সৌদি আরব, কুয়েত বা যে দেশগুলো তেল উৎপাদন করে সেগুলোর উপর ডিপেন্ডেন্সি কমবে। তারা একটা সময় গরিব হবে, অর্থ কম হবে। আছে কিনা হাদিসে যে তোমার ফোরাত নদীর পানি শুকায় গিয়া সেখানে স্বর্ণের খনি বের হবে, সেটা নিয়ে মারামারি লাগবে। খেয়াল করছো? কোরআন হাদিসে যেটা চিন্তা করে দেখছো কোনদিন? কোরআন হাদিসে যেটা বলা হয় সেটা হবেই হবে, হবে, হবে। 100% হবে। পৃথিবী কিন্তু ওই দিকে যাচ্ছে। এইটা একটা সভ্যতা। আমার মনে আছে বাবা, এই ফোনগুলা সারাদিন চার্জ থাকতো না। আর আজকে আমি ভোর ৬ টার সময় চার্জ দিছি। এখন আমার 14% চার্জ আছে। একটা সময় দিনে ৩-৪ বার মোবাইলে চার্জ দেওয়া লাগতো। এরকম একটা অবস্থা। চার্জ থাকতো না। কত ইমপ্রুভ করছে ব্যাটারি সিস্টেম। সো পৃথিবীটা এরকম। সভ্যতা মানে নতুন করে শুরু হওয়া। তোমাদের কাছে একটা দোয়া চাই আমার ফুফুর জন্য, ১০০ বছরের উপর বয়স। ইদানিং নাকি উনি কাউকে চিনতেছেন না। উনার বয়স
আমি দেখতে যাবো এই মাসে শেষের দিকে, এই মাসে বা আগামী মাসে ওনাকে ইনশাল্লাহ। তো উনি, ওনার কাছ থেকে শুনতাম যে 16 ইয়ার্স অফ এজে ওনার বিয়ে হয়েছে। তো উনি আমাদের এলাকার কথা যা বলে, বাংলাদেশের কথা যা বলে আমি মিলাতে পারতাম না। মানে উনি যখন হোশ ছিল বা ওনার যখন ইয়ে ছিল আমি মিলাতে পারি না। হ্যাঁ, উনি বলে উনি নাকি গরুর গাড়িতে করে আসতো বাপের বাড়ি, বা ঘোড়ার গাড়িতে করে আসতো, বা কোনো গাড়ি ছিল না। হ্যাঁ, বহু বছর আগের ঘটনা। ওগুলো আমি মিলাইতে কষ্ট হয়। আমার এলাকায় দেখি অনেক উন্নত এখন। এটাই হলো সভ্যতা। তার মানে সভ্যতা মানে নতুন করে কোনো কিছু চেঞ্জ হওয়া শুরু হওয়া। ক্লিয়ার আমরা সবাই? শোনো, তোমাদের ছেলেমেয়ে বলবে, মা তোমরা অনলাইন ক্লাস ছোটবেলায় করো নাই? কি বলো? ছি ছি। হ্যাঁ, ওরা কেমনে জানবে যে আমরা বৃষ্টিতে ভিজা রোদে গিয়া ক্লাস নিতাম? হ্যাঁ, কি বলো? তাই না? আরাফাত বলছে, স্যার সভ্যতাকে কি আমরা জেনারেশনের সাথে তুলনা করতে পারি? হ্যাঁ, অনেকটা পারি, তবে সবকিছু না। একটা সভ্যতার মধ্যে 3-4টা জেনারেশন হয়, বুঝছো? এবার আসো সভ্যতা নিয়ে আলোচনা করি। প্রথমে যে সভ্যতা নিয়ে আলোচনা করব সেটা হলো মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতাকে, এটা মূলত ইরাকে গড়ে ওঠে, দজলা এবং ফোরাত নদীর তীরে, ইউফ্রেটিস এবং টাইগ্রিস এই নদীর তীরে গড়ে ওঠে মেসোপটেমিয়া সভ্যতা, এবং এটাকে পৃথিবীর সবচাইতে প্রাচীন সভ্যতা বলা হয়। এই সভ্যতাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? সুমেরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, ক্যালোডীয় সভ্যতা, আর এটা হলো অ্যাশোরীয় সভ্যতা। সুমেরীয়, ব্যাবিলনীয়, ক্যালোডীয়, আরেকটা কি? অ্যাশোরীয় সভ্যতা। ক্লিয়ার না? ক্লিয়ার না? এখন আসো সুমেরীয় সভ্যতা নিয়ে আমরা বলি। এই সুমেরীয় সভ্যতায় পৃথিবীতে সর্বপ্রথম চাকা আবিষ্কার হয়। আরে বেটা, আমি নিজে এটা ফেস করছি। ফার্ম গেটে পড়াইতে গেছি, বললাম স্টুডেন্টদেরকে লেখো সুমেরীয়, এটা বিসিএস এর প্রশ্ন কিন্তু। চাকা আবিষ্কার হয় কোন সভ্যতায়? সুমেরীয় সভ্যতায়। তো ফার্স্ট বেঞ্চের এক্সেলে লিখতেছেন, আমি বললাম এটা লেখো না কেন? স্যার এটা লেখার কি আছে? আমি বললাম মানে, স্যার এটা কোনো লেখার বিষয় হলো? সুমেরীয় সভ্যতা চাকা আবিষ্কার হয়। চাকা আবিষ্কার কোন আবিষ্কার স্যার? এটা কোন ধরনের আবিষ্কার স্যার যেটা আমাকে লিখতে হবে? এগুলো আমাকে বিসিএস এর জন্য পড়তে হবে? মানে চিন্তা করো। আমি বললাম তুমি আসছো কোথা থেকে? স্যার মিরপুর থেকে। আমি মিরপুর থেকে কিভাবে আসছো? স্যার বাসে আসছি। আমি বাস কি চাকা ছাড়া চলছে? না স্যার। স্যার তারপর স্যার চাকা আবিষ্কার, এটা কোন আবিষ্কার কি? তো তোমার ছেলে মেয়ে এরকম বলবে যে অনলাইন ক্লাস কোনো ক্লাস হলো? ছি ছি ছি, তোমরা কোচিং এ গিয়ে ক্লাস করতে, আমরা তো অনলাইনে ক্লাস করি। তো এইটা বুঝছো, সুমেরীয় সভ্যতায় চাকা আবিষ্কার হয়। এবার আসো আমরা অঙ্কের ক্ষেত্রে 4টা জিনিস দেখি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। সুমেরীয় সভ্যতায় পাটিগণিতের গুণ পদ্ধতিতে আবিষ্কার হয়। কি আবিষ্কার হয়? পাটিগণিতের গুণ পদ্ধতি, ঠিক আছে? বুঝছো? এইবার আসো ব্যাবিলনীয় সভ্যতা। বলতে পারো স্যার ব্যাবিলনীয় সভ্যতায় কি আবিষ্কার হয়? প্রথম কথা, পৃথিবীতে আইন যে লিখিত হবে, লিখিত আইনের প্রচলন হয় ব্যাবিলনীয় সভ্যতা। এটা কে করে জানো? হাম্মুরাবি করে। পৃথিবীতে লিখিত আইনের প্রচলন হবে যে সভ্যতা, এটাকে হাম্মুরাবি করে। হাম্মুরাবি একটা ব্যক্তির নাম, মানুষের নাম। এখন আরেকটা প্রশ্ন মনের মধ্যে আসছে, স্যার ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান তো বললেন না, এখানে আসো, খেলা তো এখানেই রে বেটা। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ক্যালোডীয় সভ্যতায় হয়। এই তো প্যাচ লেগে গেছে। সারা জীবন শুনলাম ব্যাবিলনীয় সভ্যতায় ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান হয়, এখন আপনি বলতেছেন ক্যালোডীয় সভ্যতা হয়। স্যার ঘটনা তো বুঝলাম না বেটা। এই ব্যাবিলনীয় সভ্যতা এবং ক্যালোডীয় সভ্যতা এই দুইটা একই সভ্যতা। এজন্য ক্যালোডীয় সভ্যতা যখন আমরা কোনো বই পড়বো, তখন সেখানে দেখবো, সবসময় খেয়াল করবো, ওখানে লেখা থাকে ক্যালোডীয় সভ্যতার অপর নাম হইলো নতুন ব্যাবিলনীয় সভ্যতা। আমরা পুরান ঢাকা নতুন ঢাকা বলি না? এই ক্যালোডীয় সভ্যতা হলো একটা এক্সটেনশন পার্ট। ক্যালোডীয় সভ্যতায় ঝুলন্ত উদ্যান তৈরি হয়, ঝুলন্ত উদ্যান তৈরি করে নেবুচাঁদ নেজার। এখন অনেকে বলতে পারো যে স্যার সব বুঝলাম, ঝুলন্ত উদ্যান তো স্যার বুঝলাম না, ঝুলন্ত উদ্যান জিনিসটা কি? আরে বেটা, আমি ছোটবেলায় কি মনে করতাম জানো? ঝুলন্ত উদ্যান মানে আকাশে উড়ে এরকম কোন উদ্যান। চিন্তা করো কি গবেটা ছিলাম, নিজে নিজে বানালিস। বুঝছো? তোমাদের যারা ভিডিও অন করে আসো বা যারা আছো, তোমাদেরকে দেখে আমার কাছে মনে হচ্ছে তোমরা এত ক্লান্ত সারাদিনে ক্লাস করে, তোমাদের সবার এত মন খারাপ, দুনিয়ার সব দুঃখ মনে হচ্ছে তোমাদের আজকে ক্লাসে। তোমরা এত টায়ার্ড, তোমরা কি টায়ার্ড? হ্যাঁ, তোমাদেরকে দেখে আমার আতঙ্ক লাগছে, মনে হয় আমি ফলাফলগুলো অত্যাচার করতেছি, গুয়ান্তানামো বন্দি কারাগারে এনে রাখছি, এরকম একটা অবস্থা মনে হচ্ছে। তোমরা টায়ার্ড নাকি আসলে? দেখছো এগুলো আমার বয়স আসলে কি যে করবো আল্লাহ জানে। এই তোমরা টায়ার্ড? না স্যার, না স্যার। সমস্যা নেই। ক্লাস করতেছো তো? ঘুমটুম আসতেছে না তো? না না স্যার, স্যার। সেই একটা যুগাইলো মাস্টারের থাকে আতঙ্কে, ফলাফল ঘুমাইছেন। কয়দিন আগে মুকুল স্যার গত বিসিএস আমার ক্লাসে আসছে, জীবনের প্রথমবারের মতো। কবর তোমাকে দেখতে আসছে। আমি বললাম জি ভাই আসেন। ও আসার সাথে দেখি যেগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও বন্ধ করে দিচ্ছে। কয় কি রে কবর, ওগুলো সবাই ভিডিও বন্ধ করছে কেন? আমি বললাম ভাইয়া ওরা মনে হয় আছে, ওরা আছে। তো পরে স্যারকে যাওয়ার পর আমি বলছি, এই তোরা ভিডিও বন্ধ করছিস কেন? কয় স্যার খাইতে গেছি, পানি খেতে গেছি। একটা কথা, স্যার আমি অষ্টমী গেছি। আরেকটা কথা, স্যার আমার মাইয়া দুষ্টামি করতেছিল এখানে গেছি। আমি তবে কি সব এই 2 মিনিটের মধ্যে হয়েছে? স্যার আমার ক্লাসে আছে সবগুলো ভিডিও অন করবি, একটু কবি স্যার কেমন আছেন, কি অবস্থা না অবস্থা, তোর সব কিছু দেখলে কি শুরু করছো তোরা? এরপর স্যার আমার কবর তোমার কাছে কি ঘুমিয়ে থাকে, মানে কিরম বিচ্যুতি আমারে, মানে কি যে মজা, স্যার বিচ্যুতি, এটা একটা আনন্দ, ঠিক আছে? কালকে একটা আইছে লটকন নিয়ে দেখা করতে, নরসিংদী থেকে, আমার ছাত্র, ঠিক আছে? কি ঘটনা ঘটেছে শুনছো? এটা তোমাদের ব্যাচে বলি না এখনো, দাঁড়াও একটু পরে বলতেছি। রবিউল লটকন নিয়ে আইছে, গেছে এমডি স্যারের সাথে দেখা করতে, মানে মুকুল স্যারের সাথে দেখা করে কি কইছে জানো? কব স্যারকে আমার খুব ভালো লাগে, কিন্তু ওনার মেজাজ অনেক গরম, উনি এমন বকা দেয়, বকাটাও ভালো লাগে, কিন্তু স্যার আমার ডর লাগে। তুই লটকন নিয়ে এটা কইতে গেছিস কি লেগে আমার, মানে লটকন খাই আমার মাস্টার মারি দিতে গেছিস যে আমি তো করে বকাবকি করি। পরে স্যার বলতে ঠিকই আছে, তোমরা তো পড়ালেখা করো না, সব স্যারের বন্ধু বানায় ফেলেছে, একটা তো বকাবকি করার দরকার আছে। আবার আমার ফোন দিচ্ছে, কয় স্যার আপনি কোথায়? আমি কই কেন? কয় স্যার আপনার জন্য আমি লটকন আনছি। আমি কই, ঠিক আছে ওখানে রেখে দাও। পরে এসে কোচিং এ শুনি, কয় স্যার আপনি নাকি ওকে বকা দেন, মানে স্যারের কাছে মানে নরসিংদী থেকে টাকা খরচ করে লটকন খাইয়ে দিয়ে কথা কইতে, তোর কেটা কইছে এটা তোরে? চিন্তা করো অবস্থা। এজন্য আমি কইছি কোনো মাপ নাই, কোনো ব্যাচে মাপ নাই, পড়ালেখা করবো না কথা চলবে, বিসিএস কাটা যাবে না, মানে টাকা খরচ করে ভর্তি হইছে মাগনা নাকি? পড়ালেখা করতে না কিছু না, ঠিক আছে? এরপর আসো ক্যালোডীয় সভ্যতা। ক্যালোডীয় সভ্যতায় ঝুলন্ত উদ্যান হয়।
তো ঝুলন্ত উদ্যান কি? খুব সিম্পল, একেবারে সিম্পল জিনিস রে বাবা। এটা ওরা কি করে, তোমার পুরা এলাকার চারপাশে ওরা হলো মাটি উঁচু করে, পাহাড়ের মতো বানায়। পুরা এলাকার চারপাশে মাটি উঁচু করে, কইরা সেখানে গাছ লাগাইছে, সুন্দর কইরা গাছ লাগাইছে। গাছ লাগাইছে কেন? যাতে মাটিগুলা পাহাড়ের মতো উঁচু তো, বৃষ্টির পানিতে বা ধুয়ে না যায়। মানে বুঝছো, আমরা তো গ্রামের পাশে ধুয়ে বলি, তোমরা কি বলো আমি জানি না। তো ওরা এরকম গাছ লাগাইছে, গাছের শিকড়ে মাটিগুলো আটকে রাখতো। তো দূর থেকে যখন কেউ তাদের এলাকায় আসতো, ওদের কাছে খুব ভালো লাগতো। আল্লাহ কি সুন্দর, তোমার হচ্ছে আকাশের মধ্যে মনে হয় গাছ উড়ে বা এরকম দেখতো। ওরা আবার মাচাং বসাইতো, মাচাঙে বসে থাকতো, দেখতো কেউ তাদের এলাকায় ঢুকতেছে কিনা, আক্রমণ করতে আসতেছে কিনা। এটাকে ঝুলন্ত উদ্যান বলে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আর আমি ভাবতাম ঝুলন্ত উদ্যান মানে আকাশে উড়ে এরকম কোন উদ্যান। বুঝতে পারছো? অ্যাশরীয় সভ্যতা, অ্যাশরীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান, পৃথিবীতে যত মারামারি কাটাকাটি হয় সব অ্যাশরীয় সভ্যতা হয়, যুদ্ধের সভ্যতা এটা। বুঝছো? অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ আবিষ্কার হয় অ্যাশরীয় সভ্যতায়। অক্ষাংশ দ্রাঘিমাংশ আবিষ্কার হয় কোথায়? অ্যাশরীয় সভ্যতায়। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝছো? এই শোনো, আরেকটা জিনিস বলে দেই। আমি তাড়াহুড়া করে কোনো লেকচার তোমাদের শেষ করব না। কথা ক্লিয়ার? আজকে যদি এশিয়া মহাদেশ ধরতে পারি ধরবো, নাহলে আগামী ক্লাসে পড়বো। দরকার হলে ক্লাস বাড়বে। কিন্তু আমরা তাড়াহুড়া করে কোনো কিছু শিখব না। ক্লিয়ার না? ক্লিয়ার না? আস্তে ধীরে শিখবো। ঠিক আছে? টেনশন করার কিছু কারণ নেই। এগুলো আমার মাথায় থাকে সব। সো অ্যাশরীয় সভ্যতা হলো যুদ্ধের সভ্যতা। অ্যাশরীয় সভ্যতায় দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার হয়। খাতায় লিখো। ১ নাম্বার লিখো ৩৬০ ডিগ্রি কোণ আবিষ্কার হয়। ১ নাম্বার লেখো ৩৬০ ডিগ্রি কোণ আবিষ্কার হয়। ২ নাম্বার লেখো অক্ষাংশ ও দ্রাঘিমাংশ। অক্ষাংশ দ্রাঘিমাংশ বের হয়। বিদ্যাবাড়িতে আমার এক ছাত্র আমার সাথে দেখা করতে আসছে, গত বিসিএস এর। তো আমি নামাজ পড়ে বাইরে আসছি, আসরের নামাজ। কয় স্যার আপনার সাথে আমি দেখা করতে আসছি। আমি বলছি, তোমার নাম কি? কয় স্যার অক্ষাংশ। আমি বললাম কি? কয় স্যার অক্ষাংশ। আমি বললাম তোমার আব্বা কি ভূগোলের টিচার? কয় না স্যার। আমি বললাম তোমার আর কোনো ভাই আছে? কয় না স্যার। তো আমি বললাম অক্ষাংশ রাখলো কেন? কয় স্যার এটা আমার আব্বার খুব শখ। আমি জন্মের আগে থেকে উনি ঠিক করে রাখছে আমার নাম রাখবো অক্ষাংশ। আমি তো আল্লাহ বাঁচাইছে। আরেকটা ভাই হলে রাখতো দ্রাঘিমাংশ। মানে এটা কোনো নাম হইলো একটা মানুষের? মানে এটা কি ধরনের নাম? হ্যাঁ? কি অদ্ভুত নাম। আমার এক ছাত্রীর নাম হলো মাটি, ডাক্তার। আরেক ডাক্তার ছাত্রীর নাম পানি। আমি বলি, তোর নাম পানি কেন? মেডিকেলে আমি পড়াইতাম ওদেরকে। তো কয় 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 ওরা আমার ভাইয়া বলে ডাকতো। ১ম দিকের ব্যস্ত। তো বলে যে, ভাইয়া আমার নাম পানি হবে না কেন? কারণ আব্বা বলছে ছোটবেলায় আমি দেখতে পানির মতো ছিলাম। আমি বলি, তোর কে সায়েন্স পড়তে বলছে? পানির কোনো কালার আছে? হ্যাঁ? ওর আব্বার আমি জিজ্ঞেস করছি, আঙ্কেল ওর নাম পানি রাখছেন কেন? কয় বাবা আমার মেয়েটা পানির মতো সুন্দর। মানে কি বাপ? যত উদ্ভট নাম পৃথিবীতে বাপেরা মেয়েদেরকে দেয়। জানো এটা? হ্যাঁ? কয়দিন আগে একটা লোকের নাম শুনছি কি জানো? হাগামুনশি। একটা মানুষের নাম হাগামুনশি কিভাবে হয়? এটা আমি বুঝলাম না। মানে এগুলো কি ধরনের নাম? লাল মিয়া, কালা মিয়া এগুলো কোনো নাম? তুমি লেখো এখানে, তোমরা যে উদ্ভট নাম আছে লেখো, আমি পড়াইতেছি তোমাদেরকে শোনাবো। তোমরা হাসতে, হাসতে মরে যাবে একেকজনের এলাকার নাম শুনলে। আমার নানার বাড়িতে কাজ করতো, মারা গেছে আল্লাহ বেহেশতে নসিব করুক। উনার নাম মশা। আমরা মশা মামা ডাকতো। আমি জিজ্ঞেস করছি আপনার নাম মশা কেন? কয় মামা আমি যখন জন্মাইছি আমারে বলতো, আমি যখন জন্মাইছি তখন আমার গালে নাকি একটা মশা পড়ছিল। আমার দাদি এসে একটা চুপ করে তার থাপড় দিছে। এরপর থেকে আমার নাম হইছে মোশাররফ হোসেন মশা। মানে এগুলো কোনো নাম মানুষের? হ্যাঁ? ওই যে দেখো লিমন লেখছে খড়িবগা। মানে একটা মানুষের নাম খড়িবগা। এটা কোনো নাম হইলো? এরকম তোমরা লেখো তোমাদের আশেপাশে জানা। ফসা আছে মানুষের নাম, জানো ফসা? বিশ্বাস করবা না এগুলো কোনো নাম এগুলা? আমার স্যারের ছেলের নাম বুলেট। আরিফ স্যারের ছেলের নাম। আমি কই স্যার ওর নাম বুলেট রাখছেন কেন? কয় আমার ছেলে বড় হয়ে বুলেটের মতো হবে। এরকম বুলেট হইছে। কোন ইউনিভার্সিটিতে চান্স পায়নি। এরকম বুলেট। ঠিক আছে? তোমরা লেখো, আমি তোমাদেরকে শোনাবো। তোমরা যার এলাকার যত উদ্ভট নাম আছে তোমরা লেখো। আমি তোমাদেরকে পড়ে শোনাবো। আগে পড়াইনি। তোমরা লিখে ফেলো এখানে। ঠিক আছে? ও আরে তন্নি লিখছে। দেখো, তন্নিদের বাড়ির পাশে একজনের নাম ব্যাং, আরেকজনের নাম কারেন্ট। চিন্তা করো, বাপ মায়ের নাম রাখছে ব্যাং আর কারেন্ট। সাদিয়ার বাড়ির পাশে একজনের নাম গরিলা। চিন্তা করছো অবস্থা? এগুলো কোনো নাম? আরো লেখো তোমরা, আমি বলতেছি তোমাদের। আচ্ছা, তাহলে এটা গেল। এবার অ্যাশরীয় সভ্যতা লিখছো কেমন? এবার আসো তোমাদেরকে সিন্ধু সভ্যতা বলি। সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা ১৯২১ সালে পাওয়া যায় এবং ১৯২২ সালে সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়। সিন্ধু সভ্যতা আবিষ্কার করে ৩ জন ব্যক্তি। ৩ জন ব্যক্তি আবিষ্কার করে। কি, কি দেখো? দয়ারাম সাহানি, দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, উপাধ্যায়, স্যার জন মার্শাল, স্যার জন মার্শাল, স্যার জন মার্শাল। এই ৩ জন ব্যক্তি সিন্ধু সভ্যতা আবিষ্কার করে। সিন্ধু সভ্যতা পাকিস্তানের মহেঞ্জোদারো এবং হরপ্পাতে। দেখছো? ৪ জন দেখছো? ২ জন চলে গেছে ক্লাসের থেকে। ৪ জন চলে গেছে। ৫৫ জন হয়ে গেছে। আল্লাহ, যে ৪ জন চলে গেছে আল্লাহ এরা যাতে পরীক্ষা দিতে গেলে সিএনজি না পায়। রিকশা যাতে না পায় পরীক্ষার হলের দিন। আল্লাহ, যাতে একবারে ঠিক ১০ টার সময় যায় উপস্থিত হয়। ঘামাইয়া ঘুমাইয়া। আর আল্লাহ যারা যে ৫৫ জন ক্লাস করতেছে এরা যেন সিএনজি গাড়ি মানে পরীক্ষা দেওয়ার সময় যেকোনো জায়গায় যাওয়ার সময় যাতে পেয়ে যায়। চিন্তা কর ফাঁকিবাজগুলো। ঠিক আছে? দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, আরেকটা কি? স্যার জন মার্শাল। আচ্ছা, সিন্ধু সভ্যতায় কি আবিষ্কার হয়? মাসুদ, বাটখারার ব্যবহার হয়। বাটখারা, বাটখারা, বাটখারা বুঝছো? বাটখারা? ওই যে মাপে যে মাপে। এখন তো সব ডিজিটাল। বাটখারার ব্যবহার শুরু হয়। সিন্ধু সভ্যতায় তৈজসপত্রের ব্যবহার শুরু হয়। মানুষ যে পাত্রে রেখে খাবে, প্লেট, কাপ, পিরিচ ব্যবহার করবে, এটা সিন্ধু সভ্যতায় শুরু হয়। সিন্ধু সভ্যতায় মানুষ পানির পাত্রে পানি রাখার ব্যবহার শুরু হয়। ক্লিয়ার না? ক্লিয়ার না? সিন্ধু সভ্যতায় উঠান সংস্কৃতি শুরু হয়। বাড়ির মাঝখানে উঠান থাকবে। সেই উঠানে মানুষ থাকবে। এটা শুরু হয় সিন্ধু সভ্যতায়। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পারছো? ঠিক আছে? বুঝছো? বুঝছো? এবার আসো। আমরা হলো মিশরীয় সভ্যতা নিয়ে আলোচনা করব। মিশরীয় সভ্যতা। ১ম এ খুবই মিশরীয় সভ্যতার একটা বড় অবদান বলি। পৃথিবীতে মিশরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে ওঠে।
মিশরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে। পৃথিবীতে প্রথম কৃষিকাজের যে সভ্যতা সেটা নীল নদের তীরে হয়। বাবারে কৃষিকাজ নীল নদের মাইনরে শুরু হয়, মাইনর মানে হলো তীরে। মিশরীয়রা পৃথিবীতে প্রথম কৃষিকাজ সূচনা করে। এখানে আরেকটা বিষয় তোমাদের সবাইকে বলে রাখি, সেটা হলো মিশরীয় সভ্যতায় পিরামিড আবিষ্কার হয় পৃথিবীতে। তোমরা যারা জানো না তাদের কাছে প্রথমবারের মতো বলি, পৃথিবীতে পিরামিড আবিষ্কার হয় মিশরীয় সভ্যতায়। এবং মিশরীয়রা পিরামিড কেন তৈরি করে? তারা বিশ্বাস করতো তাদের কোনো রাজা যদি মারা যায় তাহলে সে অন্য রাজ্যের রাজা হয়, সেজন্য রাজাকে তারা মমি বানায় রাখতো। তুমি যখন মিশরের পিরামিডে যাবা তুমি দেখবা একটা বড় মমি, এটা হলো রাজার মমি। এরপরে দেখবা অনেক ছোট 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 মমি আছে। ওই মমিগুলা কার? তারা বিশ্বাস করতো রাজা মারা গেলে অন্য রাজ্যের রাজা হবে, এজন্য রাজার কিছু বিশ্বস্ত লোক লাগবে। সেই কারণে রাজ দরবারের কয়েকজনকে মেরে, তারা জ্যান্ত মানুষকে মেরে তারা রাজার সাথে দিয়ে দিত। হাইয়ামে জাহিলিয়াতের যুগ। ভাগ্য বলা আমি ওই যুগে জন্মাইনি। এর গাত আমার মেরে দিয়ে দিত। বলতো রাজ দরবারে সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক পড়া কি অবস্থা মেরে দাও রে। এককারে আমার রাজার লগে সহায় রাখো, তোমরা টিকিট কেটে আমরা দেখতে যেতে। লেখা থাকতো অব্রসারের মমি। বুঝছো? আল্লাহ আছে ওই যুগ, তোমাদের চিন্তা করে ওই যুগে জন্মাইনি কি করবো? আল্লাহ এই যুগে পাঠাইছে। বুঝছো? মিশরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে ওঠে। এইবার তোমরা পরীক্ষা হলে যত ভুল করবা, পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে বেশি পিরামিড কোথায় আছে? তোমরা তো মিশর দিয়ে দিবা। ভুল। সুদানে। লেখো পৃথিবীর সবচেয়ে বেশি পিরামিড আছে সুদানে। পৃথিবীর সবচেয়ে বেশি পিরামিড আছে সুদানে। একজনের মেজো দাদুর নাম দুর্বা। দুর্বা তো ঘাসের নাম রে। একজনের এলাকার একজনের নাম সম্পদ, আমার এক বন্ধুর নাম সম্পদ। একটা মেয়ের নাম নাকি হারানি। একজনের নাম বিকাশ, একজনের নাম নগদ। আসিফের বাসার পাশে। চিন্তা করছো অবস্থা? মানে এগুলো কোনো কথা? ঠিক আছে, এগুলো কি নাম রাখে রে? আছে অনেক নাম আছে এরকম। এই মাউসিটা চেঞ্জ করতে হবে, মাউসিটা চেঞ্জ হয় না। ঠিক আছে, লিখছো? হ্যাঁ, আচ্ছা লেখো। মিশরীয়রা 365 দিনে বছর 30 দিনে মাস গণনা শুরু করে। 365 দিনে বছর 30 দিনে মাস গণনা শুরু করে মিশরীয়রা। এবার লেখো ক্যালোডীয় সভ্যতায়। ক্যালোডীয় সভ্যতার পাশে লেখো 7 দিনে সপ্তাহ গণনা শুরু করে। এটা লেখা নেই, উপরে লেখো, উপরে গিয়ে লেখো। 365 দিনে মাস, 30 দিনে বছর গণনা শুরু করে মিশরীয়রা। 7 দিনে সপ্তাহ গণনা শুরু করে হলো ক্যালোডীয়রা। লেখো 7 দিনে সপ্তাহ গণনা শুরু করে হচ্ছে ক্যালোডীয়রা। ক্লিয়ার কিনা সাদমান? ক্লিয়ার? সাদিয়া ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস একটু করব। জ্যোতির্বিদ্যা মিশরীয়দের অবদান আছে, এটা একটু লিখে ফেলি। এবং গণিতের উপপাদ্যে তাদের অবদান। জ্যোতির্বিদ্যা এবং গণিতের উপপাদ্যে তাদের অবদান। ঠিক আছে, লিখছো? আচ্ছা, এবার একটা কাজ করো সবাই। লেখা হলো ইনকা সভ্যতার ভিত্তিভূমি পেরু। ইনকা সভ্যতার ভিত্তিভূমি পেরু। ইনকা সভ্যতার ইনকা সভ্যতার ভিত্তিভূমি পেরু। আচ্ছা, পারস্য সভ্যতার নাম শুনছো তোমরা? পারস্য সভ্যতাকে 1 মিনিট সভ্যতা বলে। পারস্য সভ্যতা ইরানে গড়ে ওঠে। পারস্য সভ্যতার ধর্মগুরুর নাম জরথ্রুষ্ট। জরথ্রুষ্ট। ঠিক আছে, জরথ্রুষ্ট। ইসরায়েলিদের একটা সভ্যতা আছে, এটাকে হিব্রু সভ্যতা বলে। হিব্রু সভ্যতা পৃথিবীব্যাপী প্রচুর আলোচিত। কেন আলোচিত? হিব্রু সভ্যতা হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা। ইহুদিরা হেঁটে হেঁটে ধর্ম প্রচার করতো, যে তার ধর্ম একসেপ্ট করতো তাকে তারা গ্রহণ করতো। এটাকে হিব্রু সভ্যতা বলে। ক্লিয়ার? হ্যাঁ। সো এই সভ্যতাগুলো মোটামুটি ভাবে পড়বা। চৈনিক সভ্যতাটা পড়ে নিবা তোমরা। পিত নদীর তীরে গড়ে ওঠে। ঠিক আছে, হোয়াংহো নদীকে পিত নদী বলা হয়, এটা তীরে গড়ে ওঠে। এখন আসো আমরা এশিয়া মহাদেশের যতটুকু পারি আজকে দেখবো। হ্যাঁ, আসো এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করি। প্রথমে এশিয়া মহাদেশের একটা দেশ নিয়ে আলোচনা করি, থাইল্যান্ড। লেখো থাইল্যান্ড। থাইল্যান্ডকে নিয়ে আগে পড়াই তোমাদের। লেখো 1 নম্বরে লেখো সাদা হাতির দেশ থাইল্যান্ড। সাদা হাতির দেশ থাইল্যান্ড, কারণ পৃথিবীতে একমাত্র সাদা হাতি পাওয়া যায় থাইল্যান্ডে। আর অন্য কোনো দেশে পাওয়া যায় না, এবং অন্য কোনো দেশে বাঁচে না, তারা মারা যায়। থাইল্যান্ডের মুক্ত ভূমির দেশ বলা হয়, কারণ পৃথিবীতে থাইল্যান্ডকে কেউ দখল করে নাই, কেউ উপনিবেশ স্থাপন করে নাই। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের সময়ও কেউ দখল করে নাই। হ্যাঁ, এটাকে মুক্ত ভূমির দেশ বলে। কেন দখল করে না? কারণ এটাতে ন্যাচারাল রিসোর্স, এটা ন্যাচারালি সুন্দর, কিন্তু এছাড়া অন্য তেমন কিছু ছিল না, এই জন্য কেউ এটাকে দখল করার প্রয়োজন মনে করে না। এই জন্য মুক্ত ভূমির দেশ বলা হয় থাইল্যান্ডকে। 3 নম্বর হচ্ছে থাইল্যান্ডের অপর নাম হলো শ্যাম দেশ। শ্যাম মানে কি? শ্যাম মানে হলো সুন্দর। থাইল্যান্ডের অপর নাম হলো শ্যাম দেশ। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পারছো? আচ্ছা, এই তিনটা একটু লেখো। এবার লেখো ভুটান। এবার লেখো ভুটান। ভুটান আমি মুখে বলে দিই। লেখো ভুটান আমি মুখে বলে দিই। প্রথমে 1 নম্বরে লেখো বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে, কারণ সবচেয়ে বেশি বজ্রপাত হয় ভুটানে। বজ্রপাতের দেশ ভুটানকে লেখো। 2 নম্বর লেখো বজ্রপাতের দেশ ভুটান। ধূমপান মুক্ত দেশ ভুটান। 2 নম্বর, ধূমপান মুক্ত দেশ ভুটান। বজ্রপাতের দেশ ভুটান, ধূমপান মুক্ত দেশ ভুটান। 3 নম্বর লেখো দক্ষিণ এশিয়ার একমাত্র রাজা আছে ভুটানের। বজ্রপাতের দেশ ভুটান, ধূমপান মুক্ত দেশ ভুটান। ভুটানে তুমি সিগারেট খাইতে পারবে না। জিরো কার্বন নিঃসরণকারী দেশ ভুটান। জিরো কার্বন নিঃসরণকারী দেশ ভুটান। দক্ষিণ এশিয়ার একমাত্র রাজা আছে ভুটানের। দক্ষিণ এশিয়ার একমাত্র রাজা আছে ভুটানের। জিরো কার্বন নিঃসরণকারী দেশ ভুটান। লেখো ভুটান।
লেখো ভুটান, নেপাল, ভুটান, নেপাল, লাউস, লয়াকার রস্যা উদন্তাস, লাউস, ভুটান, নেপাল, লাউস, মঙ্গোলিয়া, ভুটান, নেপাল, লাউস, মঙ্গোলিয়া, ভুটান, নেপাল, লাউস, মঙ্গোলিয়া, এরা হলো স্থলবেষ্টিত রাষ্ট্র, এরা হলো স্থলবেষ্টিত রাষ্ট্র, এরা হলো স্থলবেষ্টিত রাষ্ট্র। ও আফগানিস্তানটাও লিখো একটু, আফগানিস্তান স্থলবেষ্টিত রাষ্ট্র। লেখো আফগানিস্তানের শেষ রাজা জহির শাহ, আফগানিস্তানের শেষ রাজা জহির শাহ, আফগানিস্তানের শেষ রাজা জহির শাহ। নেপাল লেখো, এটা সবাই পারো, তারপরে লেখো নেপাল। হিমালয়ের কন্যা বলা হয় নেপালকে, এটা পারো, কারণ ওখানে তো ইয়ে আছে, মাউন্ট এভারেস্ট আছে জানো। হিমালয়ের কন্যা বলা হয় নেপালকে। এবং একটা খুবই ইন্টারেস্টিং একটা ইনফরমেশন আছে তোমাদেরকে বলি, হিমালয়ের কন্যা বলা হয় নেপালকে। আয়তনে বাংলাদেশের সমান নেপাল, আয়তনে বাংলাদেশের সমান নেপাল। হিমালয়ের কন্যা বলা হয় নেপালকে, আয়তনে বাংলাদেশের সমান হলো নেপাল। মায়ানমার লেখো, মায়ানমার। 1962 সালে সামরিক শাসন শুরু হয় মায়ানমারে। মায়ানমার, আয়তনে বাংলাদেশের সমান নেপাল লেখছো, এবার লেখো মায়ানমার। 1962 সালে সামরিক শাসন শুরু হয় মায়ানমারে। বোর্ডে তাকাও, 1962 সালে মায়ানমারে সামরিক শাসন শুরু হয়। 2 নম্বর ইনফরমেশনটা লেখো এখানে। অং সান সুচি মায়ানমারের নেত্রী, 1991 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান, 1991 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। শান্তিতে নোবেল পুরস্কার পান। এবার লেখো, এবার লেখো শ্রীলঙ্কা, এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কা, এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কা, এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কা। 2 নাম্বার লেখো, 2 নাম্বার লেখো, শ্রীলঙ্কার মান্নার দ্বীপ, শ্রীলঙ্কার মান্না, মান্না নায়ক মান্না বলি না, শ্রীলঙ্কার মান্নার দ্বীপে মুসলমানরা বেশি বসবাস করে, শ্রীলঙ্কার মান্নার দ্বীপে মুসলমানরা বেশি বসবাস করে, শ্রীলঙ্কার মান্নার দ্বীপে মুসলমানরা বেশি বসবাস করে। আচ্ছা, মঙ্গোলিয়া নিয়ে তোমাদেরকে একটু বলি। মঙ্গোলিয়ানরা পৃথিবীতে একটা যাযাবর জাতি, বুঝছো? চেঙ্গিস খানের সময় তারা খুব বিখ্যাত ছিল, কারণ চেঙ্গিস খানের জন্য তারা সারা পৃথিবীব্যাপী খুব আলোচিত ছিল এবং একসময় ভয়াবহ ছিল আর কি। মঙ্গোলিয়ানদের হাত থেকে বাঁচার জন্য চীন গ্রেট ওয়াল নির্মাণ করে, এজন্য পরীক্ষায় আসে গ্রেট ওয়াল কোথায়, চীনে। এবং এটা একসময় 5800 কিলোমিটার লম্বা ছিল, বাট এখন হচ্ছে 2400 কিলোমিটারের মতো আছে, এবং বাকি জায়গায় জিনিসগুলো সব ধ্বংস হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছো? তাও ভালো গ্রেট ওয়াল বাংলাদেশে নেই, বাংলাদেশে থাকলে বাঙালি এটার মধ্যে পোস্টার লাগাতে ইচ্ছা মতো, দুমাই এটার মধ্যে পোস্টার লাগাতো, গ্রেট ওয়াল ইট চুরি করে বাড়ি বানাতো বাঙালি যে সোর, ঠিক আছে, একার ইচ্ছা মতো করতো বাঙালি। হ্যাঁ, এটার মধ্যে পোস্টার কিছু, এটা তো বাঙালি মানে পোস্টার লাগাই দিই, একটু অমুক প্লাস তমুক লিখে দিই, বাঙালিতে এগুলো ভালো লাগে দেখতে, ঠিক আছে, লেগে আল্লাহ বিজয় শুনে আমাদের গ্রেট ওয়াল দেয়নি। তো যাই হোক, এই মঙ্গোলিয়ানরা খুব ডেঞ্জারাস, তারা পৃথিবীতে যাযাবর জাতি। এবং তাদের একটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য বলি, তারা বাচ্চাদেরকে সাঁতার শিখায় না। কেন শিখায় না? কারণ স্থলবেষ্টিত রাষ্ট্র, এটা নদী নেই, শিখাবো কি? মঙ্গোলিয়ানরা বাচ্চাকে ঘোড়া চালানো শেখায়, ঘোড়া ওদের ঐতিহ্য। এবং মঙ্গোলিয়ানরা যাযাবর জাতি, ওদের ঘোড়া ওরা চড়ায়, ঘোড়া চড়ায়, পৃথিবীতে ঘোড়া এক্সপোর্ট করে, ইম্পোর্ট করে ওরা। এবং মঙ্গোলিয়ানরা, তুমি যদি মঙ্গোলিয়ানদের বাসায় যাও, মঙ্গোলিয়ানরা তোমারে এক গ্লাস ঘোড়ার দুধ খেতে দিবে, তুমি যদি না খাও ফেলে দাও সমস্যা নেই, কিন্তু তোমাকে এক গ্লাস দিবে, এটা তাদের ঐতিহ্য। ব্যাপারটা বুঝতে পারছো? এরপরে মঙ্গোলিয়ানরা টেন্টে বসবাস করতে পছন্দ করে, তাঁবুতে। এবং ওরা যদি বিল্ডিংও থাকে, বাড়ির সামনে একটা ছোট্ট তাঁবু থাকে, ঠিক আছে, ক্লিয়ার? খুব ইন্টারেস্টিং মঙ্গোলিয়ানদের। এবং মঙ্গোলিয়ানরা ওই গাড়িতে চড়া হচ্ছে যাযাবর জীবন ইয়া করে, গাড়িতে চড়া ওরা হচ্ছে ইয়া চালায়, বুঝতে পারছো? ওদের একটা আলাদা কালচার আছে, সোনার মূর্তি আছে মঙ্গোলিয়ান নেতা চেঙ্গিস খানের, বুঝছো? খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো জাপান। লেখো জাপান, ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে, সূর্য উদয়ের দেশ বলা হয় জাপানকে। দুটো ইনফরমেশন লেখো, ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে, সূর্য উদয়ের দেশ বলা হয় জাপানকে। ভূমিকম্পের দেশ কেন বলা হয় তোমরা জেনে অবাক হবা, প্রতি বছর 7000 ভূমিকম্প হয় জাপানে, 7000 ভূমিকম্প হয় জাপানে। সেকেন্ড হয় ইতালিতে। এবং সবার আগে যে সূর্য উদয় দেখে এশিয়া মহাদেশে, সেটা জাপান বলে। এজন্য জাপানকে সূর্য উদয়ের দেশ বলা হয়, উদিত সূর্যের দেশ বলা হয়, উদিত সূর্যের দেশ বলা হয় জাপানকে, বুঝছো? উদিত সূর্যের দেশ বলা হয় জাপানকে। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝছো? জাপানের প্রধান 4টা দ্বীপ আছে, লেখা লাগবে না, এটা সেটা দিয়ে দিছি, হোক্কাইডো, হনশু, কিউশু, শিকুকু। সবচেয়ে বড় হলো হনশু দ্বীপ, এটা লেখা লাগবে না, এটা সেটা দিয়ে দিছি আমি। আচ্ছা, এবার আসো, এবার আসো, তোমাদের আরেকটা জিনিস বলি, সেটা হলো জাপান, চীন, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, এদেরকে প্রাচ্যের দেশ বলে, কারণ এরা এশিয়ার পূর্ব দিকে অবস্থিত। পূর্বে সূর্য উদয়টা সবার আগে দেখে, প্রাচ্য মানে পূর্ব। ব্যাপারটা বুঝতে পারছো? এইবার আসো আমরা ইরাক এবং ইরানকে নিয়ে আলোচনা করি, ইরাক এবং ইরানকে নিয়ে আলোচনা করি। ইরাক এবং ইরান, সাদ্দাম হোসেন পরাজিত হয়েছে, এটা তোমরা জানো। কেন? সাদ্দামের পরাজয়ের অন্যতম প্রধান কারণ হলো সাদ্দাম কুয়েতকে দখল করছে, দখল করে বলছে কুয়েত আমার 19তম প্রদেশ। এবং কুয়েতকে এটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, দেখো, কুয়েত তারা টাকা ধার দিছে, মানে দিনার দিছে। সাদ্দাম কি করছে? ও সমস্ত টাকাগুলা দিতে চায় না। কুয়েত বলছে আপনার ইকোনমিক কন্ডিশন ভালো আছে, আমাকে দেন। সাদ্দাম কুয়েতকে দখল করে বলে তুমি আজকে থেকে আমার 19তম প্রদেশ। এটা কোনো হইলো? আমরা যদি ভারতকে দখল করে বলি ভারত আমাদের 65তম জেলা, কি অবস্থা হবে আল্পনা? চিন্তা করছো? হ্যাঁ,
ভারত আমরা দখল করবো, এক বালতি পানি মেরে দিলে তো আমরা বেসে যাবো সবাই মিলে, যে জনসংখ্যা খালি ফুটে দিয়েছি এই অবস্থা এগুলো। সো 19তম, মানে 19তম প্রদেশ হলো কি কুয়েত, বুঝছো? ক্লিয়ার কিনা সবার? হ্যাঁ। এরপরে উপসাগরীয় যুদ্ধ হয় 86 দিনের, উড়াই দেয় পুরা কুয়েতের সমস্ত জায়গা, সাদ্দামের ধ্বংস করার জন্য দিয়ে দেয় আমেরিকাকে, দিবে না কেন? কুয়েত চায় সাদ্দাম যে কোনো সময় তারা দখল করতে পারে, সাদ্দামের ধ্বংস কুয়েত চায়, স্বাধীনতা ঠিক রাখতে চায়, নাম্বার ওয়ান। কুয়েত সবসময় চিন্তা করে যে যে কোনো ভাবে আমাকে টিকতে হবে, আমেরিকার সাথে ভালো সম্পর্ক রাখলে সারা পৃথিবী আমাকে ভালো জানবে, আমার ব্যবসা আসবে, নাম্বার থার্ড সে ব্যবসা হবে, নাম্বার ফোর আমেরিকার কাছে টাকা নিছে তার ভূমি ব্যবহার করার জন্য, নাম্বার ফাইভ আশেপাশের কেউ তার সাথে আর মারামারি লাগবে না, কারণ জানে যে আমেরিকার সাথে ভালো সম্পর্ক, ক্ষমতাধর দেশের সাথে ভালো সম্পর্ক। ইরানের সাথে তো সাদ্দাম খারাপ কাজ করছে, 80 থেকে 88 সাল 8 বছর যুদ্ধ করছে, এবং আমরা প্রথম সৈন্য পাঠাই এই ইরাক ইরান মিশনে, এটার নাম হলো ইউনিমগ, UNMIMOG, ইউনাইটেড নেশনস ইরাক ইরান মিলিটারি অবজারভার গ্রুপ, এটা লেখা লাগবে না, এটা রিটেনে লাগবে, এখন শোনো, ইউনিমগ 8 বছর যুদ্ধ করছে। সবচেয়ে বেশি আসা প্রশ্ন সাধারণ জ্ঞানে লিখে রাখো, ইরাক ইরান যুদ্ধ হয় কোন জলাধার নিয়ে, কোন খাল নিয়ে? সাত-ইল আরব জলাধার নিয়ে, এটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ইরাক ইরান যুদ্ধ হয় কোন জলাধার নিয়ে? সাত-ইল আরব জলাধার নিয়ে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা পরীক্ষা আসে, বুঝছো? ইরাক ইরান যুদ্ধ হয় সাত-ইল আরব জলাধার নিয়ে, সাত-ইল আরব জলাধার নিয়ে। সৌদি আরব তো তোমরা জানো, সৌদি আরবের রাজধানী জেদ্দা, এগুলো আমরা জানি, সৌদি আরব আর পড়া লাগবে না তোমাদের। হ্যাঁ, শুধু একটা জিনিস লিখে রাখো, ইরান এবং সৌদি আরবের জাতীয় পতাকা অর্ধেক নামানো হয় না কালেমা থাকার কারণে, লিখে রাখো, ইরান ও সৌদি আরবের জাতীয় পতাকা অর্ধেক নামানো হয় না কালেমা থাকার কারণে, এটা লিখে রাখো। আর আরেকটা জিনিস লিখে রাখো, ইরানে ইসলামী বিপ্লব হয় 1979 সালে, এটাও পরীক্ষা আসে, ইরানে ইসলামী বিপ্লব হয় 1979 সালে, ইরানে ইসলামী বিপ্লব হয় 1979 সালে। এইবার আসো আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ভারতকে নিয়ে। এইবার আসো আমরা যেটা নিয়ে আলোচনা করবো এটা হলো ভারতকে নিয়ে আলোচনা করবো। ভারত নিয়ে তোমাদেরকে বলি, একটা প্রথম ভুল ভাঙা দেবো, একটু খেয়াল করো, 1 মিনিট সময় লাগবে আমার, একটু খেয়াল করো। ভারতের রাজ্য সংখ্যা 29টা বলতাম না, এটা এখন আর নাই, এখন রাজ্য হলো 28টা, 28। তাহলে বলো স্যার ওই রাজ্যটার নাম কি? জম্মু কাশ্মীর। কি করছে ওরা? জম্মু কাশ্মীর আগে একটা রাজ্য ছিল, এটাকে ভেঙে 2টা রাজ্য করছে, করে এখন তারা আগে কেন্দ্র থেকে 6টাকে শাসন করতো, এখন জম্মু কাশ্মীরকে ভেঙে আরো 2টা, নরেন্দ্র মোদী সরাসরি 8টা শাসন করে। তার মানে তাদের কেন্দ্র শাসিত অঞ্চল এখন 8টা, আগে ছিল 6টা, এখন হলো 8টা। তাহলে আমরা কেন্দ্র শাসিত অঞ্চল কয়টা বলবো? 8টা বলবো। রাজ্য কয়টা? 28টা। ক্লিয়ার কিনা? এই জায়গায় ক্লিয়ার কিনা? রাজ্য হলো 28টা, একটাকে ভেঙে 2টা কেন্দ্র শাসিত অঞ্চল করছে। ভারতের 2 কক্ষ বিশিষ্ট সংসদ, রাজ্যসভা লোকসভা। হ্যাঁ, প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা মুখ্যমন্ত্রী আছে, যেমন শুভেন্দু কলকাতার, পশ্চিমবঙ্গের। আচ্ছা, এরপরে ভারতের প্রথম প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ, প্রথম মুসলমান প্রেসিডেন্ট ফখরুদ্দিন আহমেদ, প্রথম মুসলমান প্রেসিডেন্ট জাকির হোসেন, দ্বিতীয় হলো ফখরুদ্দিন আহমেদ। ভারতের বর্তমান মহিলা রাষ্ট্রপতি, উনি হলো প্রথম আদিবাসী রাষ্ট্রপতি, ওনার নাম দ্রৌপদী মুর্মু, দ্রৌপদী মুর্মু। ক্লিয়ার? এটা মোটামুটি মনে রাখবে। এবার আসো কাশ্মীরকে নিয়ে বলি, এটা নিয়ে তোমাদের অনেক জানা রয়েছে, যদি আমাদের ক্লাস আছে আরেকটা, তাও একটু বলি সংক্ষেপে। কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, বলা হয় তুমি যদি সারা পৃথিবী একবার দেখতে চাও তাহলে কাশ্মীরকে দেখো, এত সুন্দর। আমি কাশ্মীরে যেতে চাইছিলাম, কিন্তু তার আগে আপসে লেগেছে, কি করবো, যেতে পারিনি। ঠিক আছে, কাশ্মীরকে কি বলা হয়? ভূস্বর্গ বলা হয়। কথা বুঝতে পারছি নাকি পারি নাই? ক্লিয়ার না? ক্লিয়ার না? এখন আসো, কাশ্মীর একটা এক্সিলেন্ট জায়গা, এটার 55% ভারতের দখলে, 35% পাকিস্তানের দখলে, 15% চীনের দখলে, 100% 3টা দেশ এটা দখল করে আছে, এটা কোনদিন স্বাধীন হওয়া সম্ভব না। এটা ব্রিটিশরা স্বায়ত্ত শাসন দিছিল, কিন্তু কাশ্মীরের যে রাজা হরি সিং, সে ছিল হিন্দু, হ্যাঁ শিখ, তার রাজ্যের সবাই ছিল মুসলিম, সে ভয় পাইতো সবাই যদি পাকিস্তানের সাথে চলে যায়, তার গদি যদি না থাকে, সেজন্য সে ভারতের সাহায্য চায়, বলে যে আমি ভারতের সাথে থাকবো। ভারত তারা দখল করছে 55% জায়গা, তখন পাকিস্তান টের পেয়েছে, তখন পাকিস্তান বাকি 45% দখল করে, পরে আবার 15% পাকিস্তান চীনকে দিয়ে দেয়। সো কেউ যদি কাশ্মীরকে শাসন করতে চায়, করতে চায়, তার ভারত, পাকিস্তান এবং চীনের সাথে লড়াই করে কাশ্মীরকে স্বাধীন রাষ্ট্র করতে হবে, যেটা কোয়াইট ইম্পসিবল। বুঝছো? ক্লিয়ার না? ক্লিয়ার না? তো এই জায়গাগুলো মনে রাখবা। বাকি থাকবে হলো আমাদের, আমি তোমাদেরকে বলছি 10টা 50-এ ক্লাস শেষ করবো, বাকি থাকবে হলো ফিলিস্তিন। তোমরা যদি সবাই চাও আর 5 মিনিট সময় লাগবে, আমি ফিলিস্তিনটা পড়াই দিতে পারবো। আরো 5 মিনিট ক্লাস নিবো, জি তাহলে স্যার। আজকে টপিকটা শেষ হয়ে যায়, আরো 5 মিনিট নিবো। জি স্যার। জি স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে আসো। তো আসো আমরা ফিলিস্তিনকে নিয়ে আলোচনা করি, অনেক অনেক ব্যাচে আমি ফিলিস্তিন পরে আলোচনা করি, তোমাদের ব্যাচে শেষ করে দিই, আর পরের দিনে লেসটা রাখার দরকার নেই, তাহলে পুরো লেকচারটা শেষ। বুঝছো? ফিলিস্তিনকে নিয়ে আমরা একটা বিষয় বলি, ফিলিস্তিন তার নিজ ভূখণ্ডে পরাধীন হয় ইসরায়েলের কারণে। ইসরায়েল এমন একটা দেশ, যে দেশটা ফিলিস্তিনকে দখল করা শুরু করে, কারণ 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী, তার নাম ছিল আর্থার বেলফোর, সে একটা চিঠি লিখে, ব্রিটিশরা সরাসরি সেই চিঠিতে বলে দেয়, বেলফোরের চিঠিতে বলে দেয় যে তোমাকে আমরা স্বাধীন রাষ্ট্র করার জন্য সাহায্য করব, তোমরা ফিলিস্তিনকে বেছে নাও স্বাধীন রাষ্ট্র করার জন্য। তখন দলে দলে ইহুদিরা ফিলিস্তিনে আসে এবং ফিলিস্তিন দখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে, কারণ ব্রিটিশরা ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, সেজন্য ব্রিটিশদের গোহেড পায় তারা এই কাজ করছে। তারপর আমরা 1940 সালের দিকে দেখি, সুইজারল্যান্ডের জেনেভায় একটা বৈঠক হয়, গোপন বৈঠক, আমেরিকানরা তখন পৃথিবীর শক্তিশালী অবস্থা যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, আমেরিকা বলছে ইহুদিদেরকে আমরা তোমাদেরকে সাহায্য করবো। সো ইহুদিদের পিছনে ব্যাকআপ আছে আমেরিকা, ইহুদিদের পিছনে ব্যাকআপ আছে ব্রিটিশরা, ইভেন তো ফ্রান্সও ইহুদিদেরকে সাহায্য করছে, কারণ তারা জানে যে ইহুদিরা ওই জায়গা নিয়ে গন্ডগোল করবে। কারণ আমরা ইতিহাস দেখলে দেখি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর থেকে জেরুজালেমকে নিয়ে পৃথিবীতে 8বার যুদ্ধ হয়। খেয়াল করো, মুসলমানদের প্রথম কাবা ঘর হচ্ছে জেরুজালেম, খ্রিস্টানদের যিশু খ্রিস্টের জন্মস্থান জেরুজালেম কিন্তু, বেথলেহেমে। এজন্য মুসলমানরা এটা মালিকানা দাবি করে, খ্রিস্টানরা এটার মালিকানা দাবি করে, এজন্য জেরুজালেমকে পবিত্র নগরী বলে। ক্লিয়ার? 8বার যুদ্ধ হয়, এই যুদ্ধগুলোকে বলা হয় ক্রুসেড বা ধর্মযুদ্ধ, আমাদের যুদ্ধের ক্লাসে আছে এটা। ক্রুসেড শব্দের অর্থ হচ্ছে ধর্মযুদ্ধ, জেরুজালেমকে নিয়ে হয়, এজন্য ইচ্ছা করে খ্রিস্টানরা এই কাজটা করছে, ইহুদিদেরকে পেট্রোনাইজ করছে মুসলমানদের বিরুদ্ধে, এবং তারা চায় মধ্যপ্রাচ্য যাতে সারা জীবন গন্ডগোল লেগে থাকে, উন্নতি করতে না পারে, কারণ আমাদের তো তেলের উপর ডিপেন্ডেন্সি আছে, এইজন্য। বুঝতে পারছো? এবং ইহুদিরা কত খারাপ, মুসলমানদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিত, পুরুষরা বাইরে গেলে মহিলাদেরকে অত্যাচার করতো, বাচ্চাদেরকে মেরে ফেলতো, আগুন লাগিয়ে দিত, ছোট ছোট বোমা ব্যবহার করতো, মানুষ আতঙ্কে বাড়ি ঘর ছেড়ে সামনে যেত আর ওই জায়গাটা তারা দখল করতো। এইভাবে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করছে। আমরা সবাই আজকের ক্লাসে হাত তুলে প্রতিবাদ জানাই
যারা ইহুদিরা যে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করছে আমরা সেটা প্রতিবাদ জানাই কিনা, সবাই হাত তুলে বলি আমরা সেটা প্রতিবাদ জানাই কিনা, আমরা এই ধ্বংসযজ্ঞ এবং নারকের বিচার চাই কিনা? আমরা অবশ্যই চাই। আমরা চাই আল্লাহ পাক রাব্বুল আলামিন এই জালিমদের ধ্বংস করবে এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন এটা বিচার করবেন, আমরা এটা চাই। ব্যাপারটা বুঝতে পারছো কত যে ভয়ঙ্কর অবস্থা, তুমি চিন্তাই করতে পারবে না। আমরা বাংলাদেশ থেকে একটা ফাউন্ডেশন আছে, আমরা ফিলিস্তিনিদেরকে সাহায্য সহযোগিতা করি, আমি সেই ফাউন্ডেশনের একজন অ্যাডভাইজার, হ্যাঁ, গভর্নমেন্ট ফাউন্ডেশন। সো আমরা জানি যে কত কষ্ট হয়, আল্লাহ পাক এদের বিচার করবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এরপরে আসো, ফিলিস্তিনিরা তোমরা জানো না ভিতরে ঘটনা, ওরা ইহুদিরা আমাদের মুসলমান বোনদেরকে গুলি করে মারে, প্রেগনেন্ট পাইলে পেটে গুলি করে দেয়, তারপরে হচ্ছে বাচ্চাদেরকে মেরে ফেলে। এই কাজগুলো তারা করে আমাদের মুসলমান বোনদেরকে অত্যাচার করার জন্য। আল্লাহ এটার পানিশমেন্ট দিবে, আল্লাহ এটার বিচার করবে আর কি আর বলা। হ্যাঁ, অনেকে বলতে পারো স্যার ফিলিস্তিনিদেরকে তাইলে কি কোনো কিছু করা যায় না? অবশ্যই। তোমরা কি ইয়াসির আরাফাতের নাম শুনছো? ইয়াসির আরাফাত, ওনাকে তো বোমা হামলা করে মারা ফেলছে। কারণ উনি কোথায় মারা যায়? ফ্রান্সে, প্যারিসে। কারণ উনি নিজের দেশে ওনাকে চিকিৎসা করতে পারে নাই, ফ্রান্সে প্যারিসে মারা যায় উনি। এবং উনি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন গঠন করে, পিএলও। ফিলিস্তিনটা কিন্তু দুই ভাগে বিভক্ত, বুঝছো? একটা হইলো পশ্চিম তীর, একটা হইলো গাজা। এই গাজাটা, এই দুইটার মাঝখানে যে জায়গাটা, এটা ইসরায়েল নিয়ন্ত্রণ করে। এটা ইয়াসির আরাফাতের দল আল ফাতা এটা দখল, এটা চালায়। আর গাজা চালায় হলো হামাস। এই গাজাটা তারা তাদের ভেতরে নিয়ে যেতে চাইছে ইসরায়েল। বুঝছো ঘটনাটা? এত খারাপ, এত খারাপ। দুই ভাগ হয়ে গেছে, ফিলিস্তিনদের মধ্যে এখন মিলমিশ নাই তো। এই জন্য হচ্ছে ফিলিস্তিনদের অবস্থা খারাপ। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে জেরুজালেমকে পবিত্র নগরী বলে। ইহুদিরা কত খারাপ তার একটা প্রমাণ বলি। 1994 সালে ওরা ফিলিস্তিনের একটা শহর আছে হেব্রন শহর, এখানে ঢুকে গুলি কইরা 63 জন মুসলমানকে হত্যা করছে। এত খারাপ। 63 মুসলমানকে হত্যা করছে তারা, গুলি করে 63 জন মুসলমানকে নামাজরত অবস্থায়। কেন? ইউনেস্কো তাদেরকে শান্তির শহর বলে ঘোষণা করছে এই জন্য। এত খারাপ তারা। শেষ, লেকচার 1 শেষ, পুরোটা শেষ করে দিলাম। 5 মিনিট আমি চাইছিলাম 10:50 শেষ করতে, 5 মিনিট বেশি সময় নিছি, তোমাদের অনুমতি নিয়ে শেষ করে দিচ্ছি। ক্লাস কেমন লাগছে ফিডব্যাক দাও। সবার ভালো লাগছে ক্লাস? তোমরা মজা পাইছো ক্লাস? স্যার ভালো, স্যার ভালো লাগছে স্যার। হ্যাঁ, জি স্যার। জি স্যার ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সকল আমি মনে হয় কয়েকটা ঘুমিয়ে গেছে আমার মনে হয়। এই আসিফ ঘুমিয়ে গেছিস নি রে বাবা? তানিম না স্যার, আসি তো আমি স্যার। স্যার ঘুমাই নাই তো। স্যার ভালো লাগছে, আপনার অনেক ভালো লাগছে। প্রেজেন্টেশন স্যার অনেক ভালো। আচ্ছা, একটা বিষয় হলো আমি একটু ক্লিয়ার করি বাবা, সেটা হলো আমরা একটু গল্প টল্প না করলে, একটু ইনফরমেশনের ক্লাস একটানা যদি আমি ইনফরমেশন দেই তোমার ব্রেনে ঢুকবে না। এজন্য আমরা মাঝে মধ্যে একটু গল্প করি, তোমার চেয়ার আপ রাখি। এটা অন্য সাবজেক্টে করা লাগে না, ম্যাথে করা লাগে না, ইংলিশে করা লাগে না, ইভেন তো বাংলাদেশ এফএস তো করা লাগে না। কিন্তু এই সাবজেক্টটা একটু বিরক্তিকর। আমি যদি একটানা তোমাকে 10 মিনিট ইনফরমেশন দিই তোমার ব্রেন নিতে পারবে না। সো এজন্য এটাকে ব্রেনটাকে একটু রিল্যাক্স রাখতে হয়, একটু গল্প করতে হয়, আড্ডা দিতে হয়। তাহলে কি হয়, পড়াটা তোমরা এনজয় করবে এবং তোমরা পারবে আর কি। ঠিক আছে? সো কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? নাহলে আমি শেষ করব। এনি কোশ্চেন? স্যার লেকচার শিটে যা আছে সবই সবই করবো স্যার, নাকি যেগুলো আপনি যে টপিকগুলো পড়াইছেন যে বিষয়গুলো বলবো? সবগুলাই পড়বা, যেগুলো আমি পড়াইছি সেগুলো বেশি ভালো করে পড়বা। স্যার শ্রীলঙ্কা নিয়ে যে প্রথম ইনফরমেশন দিলেন ওটা এশিয়ার একমাত্র কি রাষ্ট্র বলছিলেন? কোনটা 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 কোনটা? শ্রীলঙ্কা এশিয়ার ও একমাত্র একমাত্র বৌদ্ধ রাষ্ট্র, আর ফিলিপাইন হচ্ছে এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র। আচ্ছা স্যার। স্যার ভারতের প্রথম প্রেসিডেন্টের নামটা কি বলছিলেন? ওটা সিটে দেওয়া আছে বাবা, রাজেন্দ্র প্রসাদ, সিটে দিয়ে দিছি ওইটা। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আর স্যার আপনি স্যার আপনি যেভাবে ক্লাস দিচ্ছেন এটা দ্বারা কি আমাদের রিটেনও কভার হয়ে যাবে না, প্রিলি কভার হবে। স্যার? রিটেন আর একটু ভিতরে ঢুকতে হবে। এটা এখন না, প্রিলি পড়ো, প্রিলির জন্য পড়ো, রিটেনটা আর একটু পরে। ওইটা আমি যখন এই তখন দিব। স্যার এই টপিকগুলো একটু ডিপেন্ড করতে হবে নাকি আদার্স টপিক আছে? আপাতত এগুলো পড়তে থাকো, আস্তে আস্তে আমি বলে দিব কখন কি করতে হবে, তখন তুমি বুঝে ফেলবা কিছুদিন পরে। এখন তুমি প্রিলিকে ফোকাস করো, বাকিগুলো আমি রেডি করে দিব তোমাদের। আস্তে আস্তে ভিতরে ঢুকাবো। রিটেনের জন্য আলাদা ক্লাস, ওগুলো আলাদা আরো বেশি পড়াইতে হয়। ওগুলো ওগুলো এখন তুমি পারবা না নিতে, এটা তুমি পারবা না আর কি। স্যার নতুন কোনো টপিক অ্যাড হবে কিনা এটা জানতে আমার। নতুন টপিক অ্যাড হলে ওটা আমি পড়াই দিব তোমাকে। পরীক্ষার সিলেবাসে নতুন কোনো যদি অ্যাড হয় ওটা আমি পড়াই দিব। অ্যাড হওয়ার সম্ভাবনা নাই। স্যার হ্যাঁ, লেকচার শিটটা এখনো স্যার কালেক্ট করি নাই স্যার। হ্যাঁ, আচ্ছা, অসুবিধা নেই, স্যার কালেক্ট করে নিও, অর্ডার দিয়ে দিও, কালেক্ট করে নিও। আর যদি পিডিএফ দিয়ে পড়তে পারো তাহলে তার কালেক্ট করার দরকার নেই। স্যার পিডিএফ আর লেকচার শিট কি দুটো হার্ড কপি সেম কি একই স্যার? সেম সেম একই জিনিস, একই জিনিস, কোনো ব্যতিক্রম নাই। অনেকে আছে যেমন আমি ওই অ্যাপসে পড়তে ভালো লাগে না আমার কাছে, মানে পিডিএফ পড়তে আমার বিরক্ত লাগে। সো ওরা হলো ইয়া পড়ে আর কি, হার্ড কপি পড়ে। সো ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।